নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান, আর বাংলার বিধানে পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, গ্রেফতার উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। একেবারে বিস্তারিতভাবে সেই খবর আপনাদের সামনে তুলে আনবো, কিন্তু তার পাশাপাশি আজকের আলোচনায় যে বিষয় রয়েছে, ভোট যুদ্ধের সুপার সানডে। কেউ বাঁধলেন আসন সংখ্যা, তো কেউ দিলেন সরকার গঠনের নতুন ডেডলাইন, আর পাশাপাশি চলছে প্রতিশ্রুতির বন্যা। অন্যদিকে সরকার গড়া নিয়ে ঠিক কি হুঁশিয়ারি দিলেন ডিএ আন্দোলনকারীরা। পাশাপাশি আলোচনায় আসবে এসআইআর শুনানিতে মানুষের হয়রানি, দুর্ভোগ, আর এই পরিস্থিতিতে কাল ফের সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। অবশেষে কমিশনকে গ্রুপ বি অফিসারের তালিকা দেবে রাজ্য, এরকমই সূত্রের খবর। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, অতিথিরা রয়েছেন স্টুডিওতে তার জন্য। তবে ঠিক যেরকম বলছিলাম শুরুতেই, যে দিকে নজর রাখবো, তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ এবার গ্রেপ্তার করা হলো উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। অভিযুক্ত কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ঠিকই খবর রয়েছে, বিস্তারিত জানবো সমীরণ পাল আমাদের প্রতিনিধির কাছ থেকে। সমীরণ, দেখো, তোমাকে শুরুতেই জানাই যে উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যারাকপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে দুপুরবেলা আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ওই যে বৃদ্ধ তুলসী অধিকারী, তাকে লাথি মারার অভিযোগ, এবং সেই লাথি মারার পর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর ব্যারাকপুর সেনা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনার পর পরিবারের তরফ থেকে ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে, এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ব্যারাকপুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং কিছুক্ষণ আগে তাকে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আগামীকাল থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই ঘটনার তদন্তের জন্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তার পাশাপাশি এই যে তৃণমূল কাউন্সিলর, যার বিরুদ্ধে অভিযোগ যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল এই পরিবার, এবং সেই প্রতিবাদ তারা উত্তর ব্যারাকপুর পুরসভায় লিখিতভাবে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ করার পর এই পরিবার তার চক্ষুশূল হয়েছিল। আজকে সকালবেলা মনিরামপুরে তিনি এসেছিলেন এবং এসে তিনি ওই পরিবারের লোকজনের উপর চড়াও হন, তার ছেলেকে মারধর করেন, গালিগালাজ করেন। এরপর এই তুলসী অধিকারী তিনি ছুটে আসেন, 81 বছরের বৃদ্ধ, তার ছেলেকে কেন মারা হচ্ছে তিনি জানতে চান ভালোভাবে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে লাথি মারেন, এবং লাথি মারার পর তার মৃত্যু হয়। এবং এই ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তাকে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর আজকে সন্ধ্যেবেলা মনিরামপুরে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূল পুরপ্রধান মলয় ঘোষকে নিয়ে মৃতের বাড়িতে যান, শোকার্ত পরিবারের পাশে দাঁড়ান এবং তিনি যেটা জানিয়েছেন যে ঘটনাটি খুবই নিন্দনীয়। পুরসভায় তিনি অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ জানানোর পর সেই অভিযোগের পর পুরসভার পক্ষ থেকে নোটিশ পর্যন্ত ইস্যু করা হয়েছিল। কেন তারপরেও তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাদের বাড়িতে গেছিলেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এই বৃদ্ধকে লাথি মারেন, সেই বিষয়টি দলের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং সেই কারণে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণে দলের তরফ থেকে আজকে থেকে 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে বলে তৃণমূল সাংসদ জানিয়েছেন। ঠিক তার পরপরই আমরা যেটা জানতে পারছি, ব্যারাকপুর থানার পুলিশ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। ওই 81 বছরের বৃদ্ধকে যার লাথি মানেন তিনি, এবং সেই ঘটনায় পরিবার। একেবারে সমীরণ, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। দেখুন, বেআইনি নির্মাণের প্রতিবাদ করতে গিয়েছিলেন বৃদ্ধের ছেলে, আর তখন বৃদ্ধের ছেলেকে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে লাথি খেতে হলো তৃণমূল কাউন্সিলরের, তারপর মৃত্যু হয় ওই বৃদ্ধের। পরিবারের কি অভিযোগ রাখবো আপনাদের সামনে। যে উনি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য 23 নম্বর ওয়ার্ডের, ওনাকে টপকে আমরা এই যে একটা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এটার বিরুদ্ধে আমরা বলেছি। ওনাকে বহুবার জানানো হয়েছে, উনি কোনো স্টেপ নেয়নি। তা আপনারা তো ফলপ্রসূ বুঝতেই পাচ্ছেন যে এত বড় একটা বাড়ি উঠে গেছে, স্টেপ নিলে নিশ্চয়ই বাড়িটা হতো না। আমাদের কিন্তু কাউন্সিলর সঙ্গে কোনো কিছু না যে তার বিরুদ্ধে আমরা বলেছি আমাদের পাশে যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে তার বিরুদ্ধে আমরা বলেছি। উনি এসে থ্রেট করছে, আমার হাজবেন্ডকে উল্টোপাল্টা গালিগালাজ করেছে, 2-4টে চড়থাপ্পড় মেরেছে। এবার সেটা দেখে পাশে বাবা কি করে সে চুপ থাকতে পারে, সে গেছে ঠেকাতে, তাকে এরকম একটা লাথি মেরেছে, সে উল্টে পড়ে গিয়ে তার কোনো সেন্স ছিল না। যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেছে তখন বলছে যে ডেথ, ডাক্তার বলছেন। বেআইনি নির্মাণ হচ্ছে শহরে, প্রতিবাদ করেছিলেন সুমন বাবু। সেই বেআইনি নির্মাণের প্রতিবাদ করাটা কি অন্যায়, অপরাধ? তৃণমূল কাউন্সিলর তিনি এমন লাথি মারলেন যে 81 বছরের বৃদ্ধের মৃত্যু হলো। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলেই দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।
তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে একবারে, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ রাজধর্ম পালনের নিদর্শন। এটা তো উল্টো দিক থেকে যদি আমরা ধরি যে ঘটনা না না, এখানে ঠিক বোঝা গেল না সুমন বাবু, দল সাসপেন্ড করলে অপরাধ মাফ হয়ে যায় না, একটা বেআইনি নির্মাণ হচ্ছে, প্রশাসন দেখবে, প্রশাসন দেখবে। তৃণমূল কাউন্সিলর এসে কেন তিনি ওই বিষয়ে নাক গলাতে গেলেন? মামলা চলবে, সে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে চরম শাস্তি হবে। আমি বলছি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছে, দল 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। আমি বলছি যে এটা রাজধর্ম পালনের দৃষ্টান্ত, যে দলের কোনো নেতাও যদি এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত হন তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা। এটাও আমি বলছি যে একদিক থেকে এই ধরনের ঘটনাও বিরল ভারতবর্ষের বহু বিজেপি শাসিত মানে সুমনদা আপনি বলতে চাইছেন মানুষকে লাথি মারবে, সে মানুষটা মরে যাবে, মেরে ফেলবে, তারপর দল সাসপেন্ড করবে, একেবারে সেখানে রাজধর্ম পালন করা হবে? এটা ধরুন, এটা তো আর ব্যক্তিগত, এটা তো কোনো দলের নির্দেশে নয়, এটা তো ব্যক্তিগতভাবে একজন করেছেন। তা ব্যক্তিগতভাবে একজন যদি করে থাকেন তার দায় তো দল নেবে না, দল তো তাকে বলেনি, দল ব্যবস্থা নেবে। অবশ্যই সেই জন্যই তো দল দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে। উনি বেআইনি নির্মাণে কেন নাক গলাতে যাবেন? তারপর হচ্ছে কি একজন বৃদ্ধকে এইভাবে লাথি মারার সাহস তিনি কি করে পান? আপনি বারাকপুরের সাংসদ এবং ওই জেলার সভাপতি পার্থ ভৌমিকের যে বিবৃতি দিয়েছেন সেটা শুনবেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, মানে সুমনদা আমি মনে করিয়ে দিই আপনাকে, এই কাউন্সিলর আবার আইনজীবী, নির্মাণের ব্যাপারে তিনি কেন গেছেন এবং তারপরে যে ঘটনাটা তিনি ঘটিয়েছেন যেটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমার কথা হচ্ছে যে এই ধরনের দৃষ্টান্ত আমরা ভারতবর্ষের অন্য রাজ্যে পাই না। একাধিক বিজেপি শাসিত রাজ্যে আবার সেই বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে আনছেন, কিন্তু উদাহরণগুলো যদি ভালো হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করলে সত্যি ভালো লাগে, সেটা অনুকরণীয় হয়। আমি সমীরনের কাছে চলে যাব আরো বিস্তারিত জানতে। সমীরন, পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো যে ঘটনার পরপরই ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে সেই অভিযোগ খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং কাউন্সিলরের ভূমিকা খতিয়ে দেখা হবে। সেই কারণে বিকেল বেলায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে ব্যারাকপুর থানার পুলিশ, এবং সেই জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে সদুত্তর মেলেনি। আর সেই কারণেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য আইনজীবী তথা তৃণমূল কাউন্সিলর তাকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি লাথি মারেন ওই বৃদ্ধ তুলসী অধিকারীকে এবং তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়েন, সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয় যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন তারা, এবং সেই কারণে বারবার তারা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে জানিয়েছিলেন, যেহেতু তিনি স্থানীয় জনপ্রতিনিধি, কিন্তু তিনি বিষয়টিতে কর্ণপাত করেননি এবং কোনো পদক্ষেপ করেননি। এই কারণে তারা বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার দ্বারস্থ হন এবং উত্তর ব্যারাকপুর পুরসভায় লিখিত অভিযোগ জানান। এবং সেই অভিযোগ তিনি কেন জানিয়েছিলেন, এই কারণে এই পরিবার তার চক্ষুশূল হয়ে পড়েছিল এবং পরিবারের উপর রুষ্ট হয়ে তিনি আজকে সকালবেলা মনিরামপুরে যান। ওই এলাকায় প্রথমে তুলসী অধিকারীর ছেলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর তুলসী অধিকারীর ছেলেকে যখন মারধর করছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তখন ছুটে আসেন তুলসী অধিকারী, 81 বছরের বৃদ্ধ, এবং ছুটে আসার পর তাকে তখন ধাক্কা মারেন এবং লাথি মারেন এবং মাটিতে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। এর ফলেই তার মৃত্যু হয়েছে। পরিবারের তরফ থেকে ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় এবং অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এখনো কি ধারায় মামলা রুজু করা হচ্ছে সেটা স্পষ্ট নয়, তবে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের কিছুটা প্রমাণ পুলিশ পেয়েছে, আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং কিছুক্ষণ সন্ধ্যেবেলা মনিরামপুরে ওই বৃদ্ধের বাড়িতে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান মলয় ঘোষ, এবং তিনি শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে বেআইনি নির্মাণ নিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভায় অভিযোগ জানানোর পর পুরসভার পক্ষ থেকে নোটিশ পর্যন্ত ইস্যু করা হয়েছিল, তারপরেও কেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই পরিবারের সঙ্গে ঝামেলা করতে গেলেন, কেন গন্ডগোল করলেন, কেনই বা 81 বছর বৃদ্ধকে লাথি মারলেন এবং তার ফলে তার মৃত্যু হলো। অর্থাৎ তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দলের তরফ থেকে গোটা বিষয়টি পর্যালোচনা করার পর আজকে থেকে তাকে 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ সমীরন। এই ঘটনাকে এক কথায় কি বলবো, দাদাগিরি না গুন্ডাগিরি জানি না। আমি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কাছে এই
ক্ষেত্রে আসবো, স্বজনদা আপনিও একজন কাউন্সিলর, তিনি লাথি মারলেন, তিনি আবার আইনজীবীও, আইনের অ ক খ জানেন, এটা আমরা ধরে না একেবারে তিনি জানেনই, সেইভাবে তিনি কিভাবে একজন বৃদ্ধকে লাথি মারেন? তিনি তো একটা বেআইনি নির্মাণের প্রতিবাদ করছিলেন, নোটিশ ইস্যু হয়ে গেছে, তারপরেও একজন কাউন্সিলর এটা করতে পারেন? তৃণমূলের কোন কাউন্সিলরটা বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত নয় বলতে পারবেন? সব পাখিতেই মাছ খায়, মাছরাঙাটাই কলঙ্কিনী, এ বেচারি ফেসে গেছে মানুষটা মারা গেছে বলে। তৃণমূল কাউন্সিলররা কারা প্রমোটার রাজের সঙ্গে সিন্ডিকেটের সঙ্গে একদম বাগুইয়াটিতে প্রমোটারের উপর হামলার ঘটনা, বেপাত্তা হয়ে গিয়েছিলেন, 2 মাস নাগাল পায়নি পুলিশ। না তা কাউন্সিলর প্রমোটারের সঙ্গে মারপিট করে জড়ালো, মারপিটে জড়ানোর পর কাউন্সিলর পলাতক হয়ে গেল। যখন সব আসামিরা বেল পেয়ে গেল, রাতের অন্ধকারে কাউন্সিলর ঢুকলো এবং জামিন নিয়ে নিল, তাকে একদিনের জন্য জেলে থাকতে হলো না। আমি বলছি শুনুন, এই যে পার্থ ভৌমিক রাতারাতি দৌড়ে চলে গেলেন গিয়ে এবং সাসপেন্ড করে দিলেন 6 বছরের জন্য। বলি প্রথমত পার্টিটা 6 বছর থাকবে না, সাসপেন্ড মানে কি সাময়িকভাবে তাকে বিলম্বিত করা হলো। যদি মনে করেন এই লোকটা অপরাধীদের তাড়িয়ে দিলেন না কেন? আমি বলছি ভোট না থাকলে এইটুকুও খবর আপনি করতে পারতেন, শুধু সামনে ভোট আছে বলে এই খবরটুকু আপনি করতে পারতেন। আমি বলছি পার্থদা গেছেন ভালো কথা, দৃষ্টান্তমূলক বিরাট বিরাট কথা বলছেন, অধ্যাপক মানুষরা সবাই শিক্ষিত মানুষরা, প্রাণটা ফিরিয়ে দিন, প্রাণটা ফিরে আসবে। যে ভারতবর্ষের কোথাও আর নজির নেই, এরকমও নজির নেই কাউন্সিলর গিয়ে বেআইনি নির্মাণের হয়ে মারামারি করছে, এরকমও ভারতবর্ষে নজির নেই। তৃণমূলের ভেতরে অবশ্যই এরকম অজস্র নজির আছে। আমি বলছি আসলে দলের এই যে বলছেন দলের নিষ্ঠা নিয়ম, রাজধর্ম পালন বলছি তো শুনুন, ওই লোকটাও রাজধর্ম পালন করতে গেছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আপনি দেখেছেন ঘটনা ঘটানোর পর কতটা নিষ্ক্রিয় মানসিকতা, তার মধ্যে কোনো উত্তেজনার লেশ মাত্র নেই, ভয়ের চিহ্ন নেই, সে বসে বসে প্রেস কনফারেন্স করছে। আমি বলছি এদেরকে কি তাড়াবেন? এদের টাকাতেই তো আপনারা চলেন, তৃণমূল এদের টাকাতেই চলে। এরা যদি 25% রেখে 75% না দেয় তাহলে তো আপনারাও আর চলতে পারবেন না, তৃণমূল দলটাই উঠে যাবে। পুরো দলটা হচ্ছে সিন্ডিকেটের দল, পুরো দলটা ইট বালি চুন সুরকি সিমেন্টের দল। এই দলটার একমাত্র কাজ তোলা, সে রবীন্দ্রনাথ হোক অবনীন্দ্রনাথ হোক যেই হোক, তারা একই কাজ করবে। বেশ, এই জায়গা থেকে আমি একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, আমি আসবো সুমন্ত আপনার কাছে পরে। বিশ্বনাথ দা, মানে দেখুন পরিস্থিতি এমন জায়গায়, একজন জনপ্রতিনিধি কাউন্সিলর তিনি আমাদেরই একজন সহনাগরিককে এমন লাথি মারলেন, তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল। মানে এখান থেকে তো প্রশ্ন ওঠে যে দল বহিষ্কার কেন করবে না, শুধুমাত্র 6 বছরের জন্য সাসপেন্ড? আর এই তৃণমূল এসআইআর এ 150 জনের মৃত্যুর অভিযোগে একেবারে প্রতিবাদ করছে, রাস্তায় মিছিল করছে। দেখো দুটো তিনটে বিষয়ে ভোটার বিশ্বনাথ দা, প্রথমত মানে কতটা রিপোর্ট হয়, মানে তৃণমূল কাউন্সিলররা যে কায়দায় ভোটে যেতে, সেইখান থেকেই কিন্তু তাদের এই সাহসটা তৈরি হয়। এই যে বিধানসভা নির্বাচনের পরে আবার পুরসভা নির্বাচন হবে, নির্বাচনগুলোতে কিভাবে যেতে, দায়বদ্ধতার সাথে যদি জনগণের ভোটে যেতে, তাহলে জনগণের প্রতি একরকম আচরণ হবে। আর যদি তুমি ভোট লুট করে যেত, তাহলে তোমার জনগণকে কিছুই মনে হবে না। ফলে নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যে আমি প্রশ্ন আনতে চাই, যে কায়দায় তৃণমূলের কাউন্সিলররা জয়ী হন, সেই সেখানে মানুষের মতামত ছাড়াই কার্যত তারা কাজওয়ারি করে যেতেন। ফলে মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা নেই, তারা জানেন মানুষের প্রতি দায়বদ্ধতা না থেকেও আমি গায়ের জোরে জিতবো, ফলে সেই কারণে মানুষের প্রতি দায়বদ্ধতা তারা শো করেন না। দ্বিতীয় যে বিষয়টা, যে এই মানে ধরো বেআইনি নির্মাণ, এটা কি কেবলমাত্র ওই একটা কাউন্সিলরের মধ্যে সীমাবদ্ধ? গত প্রায় 15 বছর ধরে চিৎকার করছি আমরা যে বেআইনি নির্মাণটা তৃণমূলের কার্যত সংস্কৃতিতে পৌঁছেছে। বিপুল পরিমাণে তৃণমূলের কাউন্সিলররা টাকা তোলেন, দলকে দেন, এই বেআইনি নির্মাণে সাহায্য করে। যতই বেআইনি নির্মাণ হয় ততই তাদেরকে কাটমানি বেশি করে দিতে হয়। এই বেআইনি নির্মাণ সর্বত্র। তুমি মানে ইস্ট কলকাতার যে কয়েকদিন আগে আগুনে পুড়ে মারা গেল গোডাউন থেকে, মানে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটলো কেন? বেআইনি নির্মাণ। বেআইনি নির্মাণের জন্যই ওই ঘটনাটা তুমি দেখলে, আগুনে পুড়ে কিভাবে 27টা লোকের মৃত্যু ঘটে গেল, বহু লোক এখনো মানে নিখোঁজ। ফলে বেআইনি নির্মাণ কলকাতার শহরের মধ্যে, কলকাতা শহরের আশপাশে, শহরতলি এলাকায় কার্যত এটা মানে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এটা মানে আমি বলছি যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু এর গতিবিধির মধ্যে রোধ করার কোনো উদ্যোগ নেই। আমি দুটো জিনিস বলছি, কাউন্সিলরকে কেন
ধরো একবার বোর্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো একটা নির্মাণ সংক্রান্ত বিষয়, আবার কাউন্সিলরকে কেন সই করতে হবে? আবার কাউন্সিলরকে কেন সই করতে হবে? কারণ যেই মুহূর্তে তুমি কাউন্সিলরের কাছে যাবে সেই মুহূর্তে কাউন্সিলর টাকা পয়সা বালি শুল্কি আমার থেকে নিতে হবে, আমার লোকের থেকে নিতে হবে। অর্থাৎ যে কোনো নির্মাণকে কেন্দ্র করে টাকা তোলার যে সমস্ত রেওয়াজ, সেই রেওয়াজ এর সামান্যতম ভাটা পড়লে সঙ্গে সঙ্গে তারা ক্ষিপ্ত হয়ে উঠছেন, তারা মানে মানুষের শত্রু হয়ে উঠছেন। মানে আমি টাকা তুলবো বেআইনি ভাবে, তুমি বাধা দিতে পারবে না, প্রতিকার করতে পারবে না। যদি তুমি প্রতিকার করো তাহলে তোমাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হবে। এটা কি শুধু নতুন ব্যারাকপুরে তুমি দেখলে? এটা কালচার। এই কালচারটা পরিবর্তন করা যাচ্ছে না এবং জনগণের প্রতি দায়বদ্ধতাও নেই। তুমি ওয়ার্ড কমিটিগুলো, একটা ওয়ার্ড কমিটি কাজ করে, তুমি আমায় বলতে পারো কলকাতা কর্পোরেশন সমাজ পুরসভাগুলোতে যে ওয়ার্ড কমিটি আছে, যেখানে নাগরিকদের অংশগ্রহণ করার কথা ওয়ার্ড সভাতে, মানুষের সার্ভিলিয়েন্স থাকার কথা, একটা সার্ভিলিয়েন্স আছে? বেআইনি নির্মাণে সাহায্য করে, টাকা তোলে, সেই টাকা দিয়ে নিজের অধিকাংশ টাকা রাখে, বাকিটা পার্টিকে দেয়, বাস এইভাবে চলছে। নেপথ্যে তোলার কথা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী, অবশ্যই আমি এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখাবো অর্জুন সিং কি বলেছেন পার্থ ভৌমিক। পরপর দেখুন। অনেকটা দল হয়ে গেছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল করত, ছোটু তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে যে পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জানে পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভা থেকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টক হয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান, এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করে। ওনার ছেলে সায়নদীপের কাছে আসবো। কিছুক্ষণ আগেই বাগুইয়াটির কথা বলছিলাম। দেখো, শহরে জেলায় জেলায় একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসে, একের পর এক বাড়ি হেলে পড়ছে। আমরা পরপর প্রতিবেদনে সেটা তুলে ধরছিলাম। কাউন্সিলরের দেখার দায়িত্ব তো সেটা, তো সেই বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন একজন, এবং তারপর ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ কিভাবে লাথি খেতে হলো কাউন্সিলরের। আমি বলছি যে বিশ্বনাথ দা বলছিলেন না নির্মাণকে কেন্দ্র করে টাকা তোলা, এর নেপথ্যে কি সেটাই কারণ রয়েছে? দেখুন, রক্ষক ভক্ষক হলে যা হয় ওনার ক্ষেত্রে তাই ঘটেছে। সাধারণ মানুষের এরকমভাবে নিরীহ মানুষরা প্রাণ চলে গেল। আসলে গোটা রাজ্যের অর্থনীতিকে দেউলিয়া করে দিয়ে রাজ্যের মানুষের শুধু পেটে লাথি মারছে না তৃণমূল, এখন লাথি মেরে মানুষকে খুন করে দিচ্ছে। যে টিএমসির কাউন্সিলর বলুন বা একজন জনপ্রতিনিধি, এগুলো একটা রেজিস্টার্ড ক্রিমিনাল। আসলে পলিটিক্যালাইজেশন অফ ক্রিমিনাল কীভাবে হয় এই তৃণমূল এই জমানায় সেটা আমাদেরকে দেখিয়েছে। কিন্তু কতটা নির্লজ্জ এবং কতটা বেহায়া, 6 বছরের সাসপেন্ড। আমার তো মনে হয় তৃণমূলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বাদ দিয়ে বাকি সব নেতাই 6 বছর করে সাসপেন্ড হয়ে গেছে। আবার তারা বহাল তবিয়াতে ফিরে এসছে, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি, তারাই এখন মাতব্বর হয়ে রয়েছে। 6 বছরের সাসপেন্ডটা একটা ফালতু কথা। এবং যদি এই দোষী প্রমাণিত হয়, খুনের দায় অভিযুক্ত হয়, তাহলে আদালতেরা স্বাভাবিকভাবে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড পাবে। আর তৃণমূলের মধ্যে একটা দল তাকে মাত্র 6 বছরের জন্য সাসপেন্ড করে গোটা ব্যাপারটা আইওয়াশ করে দিতে চাইছে। গ্যারেজ পোস্টিং, যে এখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, ওকে একটু চাপা রেখে দাও, তলায় দিয়ে ওকে দিয়ে সব কাজ করিয়ে নাও, ও আবার সেই তোলাবাজি করবে, তৃণমূলের ফান্ডে টাকা পাঠাবে, কিন্তু সামনে গোটা ব্যাপারটা আসবে না। এই আইওএসের ব্যাপারটা গোটাটা সেটা তৈরি হচ্ছে। আমার কথা হলো যে এই সব কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের তোলাবাজ।
এবং এই বেআইনি নির্মাণের ওপর গোটা তৃণমূলের নির্মাণটাই দাঁড়িয়ে রয়েছে। বিশ্বনাথ দা বলছিলেন যে এই আনন্দপুরে মানে জলা জমি দখল করে ভরাট করে বেআইনি গোডাউন বানিয়ে 27টা মানুষকে পুড়িয়ে ওখানে খুন করে দেওয়ার ব্যবস্থা হলো। এটা শুধু ব্যারাকপুর নয়, গোটা পশ্চিমবাংলায় এই চেহারা পাবেন। আমি যে বিধানসভায় থাকি সেই বিধানসভার মধ্যে কামারহাটি, সেখানে দাঁড়িয়ে ওখানকার কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা মোহিনী মিল, সেখানকার জমি দখল করে একটার পর একটা বেআইনি নির্মাণ বানিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা লুট হচ্ছে। এই টাকা কত দূর যাচ্ছে এই 75-25 হিসাবে এই কাউন্সিলররাও যুক্ত রয়েছে এবং তাদেরকে দল থেকে মদত দেওয়া হচ্ছে এই ধরনের সমস্ত বেআইনি কাজকর্ম করার জন্য। পৌরসভাগুলো ঘুঘুর বাসা হয়েছে, ওয়ার্ড কমিটি নাগরিক আলোচনা ওসব এখন লাটে উঠে গেছে। গোটা পৌরসভাগুলো ঘুঘুর বাসা, আর এই পৌরসভাগুলোকে ঘুঘুর বাসা হিসেবে ব্যবহার করে এই ধরনের ক্রিমিনাল মাইন্ডের কাউন্সিলররা গোটা শহরাঞ্চলে আরবান এলাকায় এই ধরনের একটা নৈরাজ্য এবং এই ধরনের একটা তোলাবাজির চক্র গড়ে তুলেছে। আর তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে সেই মানুষগুলোর এই ধরনের পরিণতি হবে। তাহলে আমি বোঝানোর চেষ্টা করছি যে কতটা নির্লজ্জ বেহায়া দল তৃণমূল। অর্থাৎ সেই বকরার লড়াই এবং তোলাবাজির কথা বলছেন সয়নদীপ মিত্র। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, দেখুন সকালে এই ঘটনাটা ঘটেছে, তারপর মানে প্রথমে আটক করা হলো, তারপর একেবারে পার্থভৌমিক গেলেন, তিনি সাসপেন্ডের কথা বললেন, তারপরে গ্রেপ্তার করা হলো। তাহলে কি এই যে গ্রেপ্তার করা হলো সেটা তৃণমূলের সবুজ সংকেতের অপেক্ষায় থাকা হয়েছিল? এতক্ষণ ধরে তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আরেকটা বিষয়ে রবীন্দ্রনাথ বাবু এখান থেকে প্রশ্ন ওঠে, সাসপেন্ড করা না হলে ভোট বাক্সে প্রভাব পড়তে পারে, এই কারণেই কি তাহলে সাসপেন্ড? হ্যাঁ, মানে গোটা রাজ্যটাই একটা সিন্ডিকেট কালচারের বশবর্তী হয়ে গেছে। দেখুন, যে কোনো জায়গায় সিন্ডিকেট বেআইনি নির্মাণ করছে, যারা নির্মাণ করতে যাচ্ছে, যাদের নিজেদের বাড়ি করতে যাচ্ছে তাদের উপর চাপ সৃষ্টি করছে, তাদেরকে নানা রকমভাবে এই কাউন্সিলররা বিভিন্ন ক্ষেত্রে সহিংসতার পথ নিচ্ছে যাতে তাদের কাছ থেকে টাকা মানে বেআইনিভাবে টাকাটা রোজগার করা যায় এবং সেই টাকাতে তারা নিশ্চয়ই তারা দলের কাছে পাঠাচ্ছে, কারণ দল চুপ করে থাকবে কেন? এই যে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ, এটা তো এর আগেও তিনি করে যাচ্ছেন, এটাই তো প্রথম ঘটনা নয়। তাহলে এই যে ঘটনাগুলো তিনি ঘটিয়ে যাচ্ছেন এটা দল জেনেছিল, দল সম্পূর্ণভাবে জেনে বুঝে চুপ করেছিল। আজকে যখন একজন বৃদ্ধ মারা গেলেন এবং এসআইআরের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যে একটা সহানুভূতির হাওয়া বইছে, ঠিক সেই সময় একে যদি বাদ না দেওয়া হয়, মানে নিলম্বিত না করা হয়, তাহলে তৃণমূলের পক্ষে খুব মুশকিল ওই চত্বরে রাজনীতি করা, এবং সেই কারণেই এটা করা হলো। দেখুন, বহুদিন আগে, আজ থেকে বেশ কিছুকাল আগে সব্যসাচী দত্ত তিনি বলেছিলেন যে সিন্ডিকেট কালচার তো আমরা নিয়ে এসেছি, তার কারণ এরা তো ভোটের সময় এরা আমাদের সঙ্গে এরা ভোটটাকে মোবিলাইজ করে, তো সারা বছর এদেরকে আমরা সিন্ডিকেটের মাধ্যমে করাপশন বা বেআইনি কাজ করবার সুযোগ করে দিচ্ছি, তো ভোটের দিন তারা মোবিলাইজ করবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই লোকগুলো, ইনি আইনজীবী, কিন্তু তিনি বেআইনিভাবে এই সমস্ত যে মাস্তানি সেগুলো তিনি অর্গানাইজ করতেন এবং সেই কারণেই বেআইনিভাবে অর্গানাইজ করতেন বলেই তাকে ছেড়ে রাখা হয়েছিল, কারণ ভোটের সময়ে এইটা ফল দেবে। এই ফলটা এখন বুমেরাং হয়ে গেল দেখে তড়িঘড়ি তাকে একটা নিলম্বিত করবার প্রচেষ্টা, যে কি হবে বলুন? কদিন ভাবে হাইকোর্ট বারবার করে অবৈধ নির্মাণ ভাঙার কথা বলছে, ভৎসনা করছে, একের পর এক জায়গায় কাউন্সিলরগুলো তারা প্রত্যেককে মানে সহিংসতার বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ এবং সহিংসতা এটা গোটা পশ্চিমবঙ্গে ছেয়ে যাচ্ছে, তা সত্ত্বেও এই জিনিস তারা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ উপরের তলা থেকে আপনি এই কাউন্সিলরকে আপনি একটা চুনোপুটি, এর জায়গায় এর মাথাতে এমন কিছু লোক আছে যারা একে প্রশ্রয় দিয়েছে, যারা একে মদত দিয়েছে, এতকাল মদত দিয়েছে, মদতটা যখন বুমেরাং হয়ে গেল তখন একটা সামান্য কিছু করে তার হাত থেকে বাঁচতে চেয়েছে। এটা খুব দুঃখজনক। পশ্চিমবঙ্গে এই রাজনীতির শিকার আমরা সবাই হয়ে চলেছি।
আমি এখানেই সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, সর্বোচ্চ দলের সর্বোচ্চ নেত্রী তিনি পর্যন্ত বলেছিলেন যারা দল করবেন দলের প্রতি দায়বদ্ধ থাকবেন, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকবেন, সিন্ডিকেট সহ কোনো বেআইনি কাজে তারা নাক গলাবেন না। সেখানে একের পর এক গার্ডেন ডিচে কত মানুষ মরে গিয়েছিল বাড়ি ভেঙে, নিশ্চয়ই আপনার মনে আছে সুমনবাবু। তো একের পর এক নির্মাণ হচ্ছে, বেআইনি নির্মাণ, তখন চোখে পড়ে না কাউন্সিলরে। একজন প্রতিবাদ করতে যাচ্ছেন তখন তাকে মারাটা তার কাজের মধ্যে পড়ে। খুন করা হলো তো একজন মানুষকে, একজন ভোটারকে তো মেরে দেওয়া হলো। না দেখুন, আমি একটা বলি যে দেখুন, যে একজন সহনাগরিকের মৃত্যু হয়েছে, সেই মৃত্যু নিয়ে কোনো দুঃখ প্রকাশ কেউ না করেই সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন। হ্যাঁ, বিরোধিতা করার জায়গা রয়েছে, আপনারা নিশ্চয়ই বলবেন, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু কোনো সেই যে মানুষটি মারা গেছেন তার প্রতি কোনো শ্রদ্ধা প্রকাশ করলেন না। আর বেআইনি নির্মাণের কথা বা বেআইনি অর্থের কথা যেটা বলছেন, এটা তো খুব স্বাভাবিক। আপনি গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনার গাড়ি নিয়ে যান, ক্ষেত্র সমীক্ষা করুন। রবীন্দ্রনাথ বাবুরা তো তারা অধ্যাপক, তারা ক্ষেত্র সমীক্ষা করেন। ক্ষেত্র সমীক্ষা করে দেখুন যে অন্যান্য রাজ্যের যে সমস্ত পুরসভাগুলো রয়েছে সেই পুরসভাগুলোর কীভাবে বাড়িঘরদর তৈরি হয়, বাড়িঘরদরের যে নিয়ম নীতি পালন করা উচিত সেই নিয়ম নীতি সেখানে পালন করা হয় কিনা, একাধিক উদাহরণ আমি দিতে পারি। আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে যেটাতে গুরুত্ব দেওয়ার কথা আমি বারবার ধরে বলছি, এই যে সিপিএম এর প্রতিনিধি এত বড় বড় কথা বললেন, আমার কথা বলুন তো, যে 2011 সালের যে নেতাইয়ের ঘটনা, সেই নেতাইয়ের ঘটনাটা রথীন দণ্ডপাঠের বাড়ি থেকে ঘটনাটা ঘটেছিল এবং তারা প্রত্যেকে পলাতক ছিল, পরবর্তীকালে ধরা পড়েছিল। আপনি বলুন তো যে তারা যখন জামিন পেলে দল তাদের সাপোর্ট করেছে কিনা বা দল তারা করছে কিনা। ফলে এই যেই কথাগুলো এখন বলছেন না, এই কথাগুলো বলে আপনারা কিন্তু ঘোলা জলে মাছ ধরতে চাইছেন, আপনারা সমস্যার সমাধান করতে চাইছেন না। আজকে ধরুন এই যে বিজেপি প্রতিনিধি এত কথা বলছেন, আজকে উত্তরপ্রদেশের উন্নয়নের এই যে কুলদীপ সিং সেঙ্গার, তার নির্দেশে একজন নির্যাতিতার বাবা তাকে মৃত্যু ঘটানো হলো। আপনি ভেবে সেই জায়গাটা এমন সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে যে ফলে খুব স্বাভাবিকভাবে সেই জায়গায় বিজেপির বিরুদ্ধে কথা বলা ফলে আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে রাজধর্ম পালনের কথাটাকে উল্লেখ মানে সুমনদা, কোথাও গিয়ে হয়ে গেল যে বাইরের রাজ্যগুলোতে খুব খারাপ কাজ হচ্ছে, আপনার কথা যদি আমি ধরেও নিই, তার জন্য এখানেও সেই খারাপ কাজটা করবে এবং সেটা তৃণমূল করবে, সেখান থেকে শিক্ষা নেবে না। সজলদা, আমি বলছি যে কতটা নির্লজ্জ হতে পারে মানুষ। আপনাদের মনে রাখতে হবে 16 সালের ঘটনা, তৃণমূল এসছে তখন সবে 5 বছর। 41 নম্বর ওয়ার্ড বিধাননগর পুরসভা, কাউন্সিলরের নাম অনিন্দ চ্যাটার্জি, মনে আছে আপনার? শেখ হাসিনা ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে তোমার দলের কাউন্সিলর তোলা তুলছে। তিনি জামিন পেয়েছিলেন কেন জানেন? জামিন পেয়েছিলেন পুলিশ তাকে 60 দিন পার হওয়ার পর চার্জশিট দিতে পারেনি। আরে লজ্জা করা উচিত, আপনারা ইন্টারন্যাশনাল তোলাবাজ। আপনারা কুলদীপ সিং করছেন, আপনারা সাসপেন্ড করেছেন। আপনি বলুন, আপনারা কোটি কোটি টাকা তুলছেন, কর্পোরেটদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, তাদের সাহায্য করছেন, বেআইনিভাবে অর্থ তুলছেন, তারপরে আবার এখানে কথা বলছেন। কুমিরের সেটা মানুষ জানে। আমি বলছি আরাবুলের নাম শুনেছেন? আরাবুল এখন সাসপেন্ড না সাসপেন্ড নয় বলুন তো দেখি, বলতে পারবেন না? এই প্রতি সপ্তাহে সাসপেন্ড হয়। কুণাল ঘোষ সাসপেন্ড হয়েছিল 6 বছরের জন্য, কবে উঠে গেল আপনি জানতে পেরেছেন? আপনার জেনারেল সেক্রেটারি, আপনি আজকে আসার আগে জানেন যে স্যার কি বলবো, তবে সে বলে যায় সেটা কানে বলেন। আপনাদের লজ্জা থাকা উচিত। সারা ভারতবর্ষ ঘুরতে শুরু করলেন, নিজের রাজ্যে কি অবস্থা, নিজের ঘরের কি অবস্থা একটা পুরো আপনার বাবার বলছি, আপনার বাবার বলছি, আপনি এত নির্লজ্জ, আপনি অধ্যাপক, ছেলেদের সামনে বিরুদ্ধে কিছু বললেই তারা হা করে উঠছে। আপনি আর এরকম ভাবে একজন অধ্যাপক মানুষ তো এই ধরনের ক্রিমিনাল গুলোর পাশে দাঁড়াবেন না। প্রথম কথা হলো যে তদন্ত আপনাদের তৃণমূলের পোষা টেবিলের তলায় লুকানো পুলিশ করেনি, সিবিআই করেছিল, তারপরও চার্জশিটে কিছু বলতে পারেনি। তৃণমূলের এই কাউন্সিলরদের ঘটনা দাঁড়ান, শম্ভুনাথ কাউকে মনে আছে? সেই তৃণমূলের নেতা ছিল, মার্ডার করেছিল, খুনি। নতুন কিছু কাউন্সিলররা ক্রিমিনাল না। দ্বিতীয় কথা হলো, লাস্ট দুটো কথা শোনেন দাদা, শোনেন। ওই আপনি 11 আগে যান।
শোনা যাবে না। সায়নদীপ শেষ করুক, প্রত্যেকের রিঅ্যাকশন। আমার কথা হলো যে ক্ষেত্র সমীক্ষার কথা বলেছে, তৃণমূলের কাউন্সিলররা ক্ষেত্র সমীক্ষা করেই তোলাবাজি করে, স্কোয়ার ফুট মেপে টাকা মারে। আর আমার একটা বলবো, এই রবীন্দ্রনাথ বাবু সম্পর্কে, ভট্টাচার্য সম্পর্কে যে এই যে কাউন্সিলরটা খুন করেছে, এ ওয়ান্স আপন টাইম নাকি বিজেপিতেও ছিল। সজলকে একটু উত্তর দিতে হবে। এবং যেভাবে অর্জুন সিং, আরাবুল কবে সিপিএম এ ছিল, শওকত কবে সিপিএম এ ছিল, তার উত্তর দাও তুমি। এ তো রিসেন্টলি ছিল, অর্জুন সিং বিজেপিতে চলে আসার পর তারপর গেছিল। এবং আমি বলছি যে অর্জুন সিং যেভাবে দাঁড়িয়ে বলছে, তাতে বোঝা যাচ্ছে যে অর্জুন সিং তৃণমূলের এই সব হাল হকিকত জানে। জানবে না কাউন্সিলর জানবে না অভিযোগ করলে সিপিআই আর সিপিএম সেইভাবে খুন হয়ে যাবে। এই ট্রেন সব একই জায়গার গরু, আমরা সব জানি, এক গোয়ালের সব। আমি এখানে বিশ্বনাথদার কাছে আসবো। একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দিয়ে, 2024-এর কলকাতা লাগোয়া মুকুন্দপুরের কাছে জলাভূমি বুঝিয়ে 4তলা বহুতল তৈরি হয়েছিল, সোনারপুরের খেয়াদাহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা। 2024-এর অগাস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পর বিশ্বনাথদা নিশ্চয়ই আপনার মনে থাকবে যে বুলডোজার দিয়ে সেই বহুতল গুড়িয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশে বাধ্য হয়ে কার্যত প্রশাসন ব্যবস্থা নেয়, কিন্তু স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিতে দেখা যায় না। এক্ষেত্রে তো একরকম তাই দেখতে পেলাম আমরা। জয়ন্ত সিং এর কথা আমরা ভুলে যাইনি, বারবার কেন এই ছবি দেখতে হবে? না দেখো, মানে আমি তোমায় বলছি যে দুর্নীতিটা না প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। যে আমরা যখন বলি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, তার মানে মনে রাখবে তোমার জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু দুর্নীতি যুক্ত হয়েছে। ফলে তোমার একটা পলিটিক্যাল উইল থাকা দরকার। তুমি যদি ইডির অফিসে হানা দাও, তুমি মুখ্যমন্ত্রী হয়ে যদি তুমি তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাচ্ছে কোনো একটা অফিসে, সেখানে গিয়ে তুমি দাঁড়িয়ে পড়ো পুলিশ অফিসার বা মুখ্য সচিব ইত্যাদি লোককে নিয়ে, তাহলে কিন্তু দুর্বৃত্তরা উৎসাহিত হয়। দুর্বৃত্তরা ধরে নেয় যে আমরা যে ধরনের কাজ করছি আমাদের পেছনে আমাদের নেতৃত্ব আছে। ফলে নেতৃত্ব আছে এই ভাবনাটা থেকে কিন্তু তারা সাহস পান। আমি তোমায় বলছি যে যতজন তোলাবাজি করেছেন, তোলাবাজির জন্য যত গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের নেতা মারা গেছে, তা সেই কনটেক্সটে তুমি যদি ন্যায় বিচারের জায়গা দেখো, তুমি কখনোই কোনো স্থায়ী উদ্যোগও সরকারের তরফ থেকে তুমি দেখবে না। তুমি আমায় বলতে পারো যে দুর্নীতি দমন করতে গেলে লোকায়ুক্ত প্রতিষ্ঠানটাকে স্বাধীন নিরপেক্ষ করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করেননি। মানে পরিষ্কার দুর্নীতিটাকে উৎসাহিত করবার জন্য কিন্তু লোকায়ুক্ত প্রতিষ্ঠানটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। লোকায়ুক্ত প্রতিষ্ঠানের সাথে সাথে ভিজিলেন্সের মানে রাজ্য ভিজিলেন্সের উইংগুলোকে শক্তিশালী করার সুযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা করেছেন? একেবারেই করেননি। আর সমস্ত মিউনিসিপ্যালিটি গুলোতে আগে ফিনান্স কমিটিতে একজন বিরোধী নেতা মাস্ট ছিল, থাকতেই হবে, যাতে করে দুর্নীতিটা আটকানো যায়, বিরোধীদের চেক অ্যান্ড ব্যালেন্স হয়। আর মানুষের সার্ভিলিয়েন্সের জন্য, মানুষ যাতে পুরসভার কাজের সাথে যুক্ত হতে পারে, তার জন্য ওয়ার্ড সভা এবং ওয়ার্ড কমিটির নিয়মিত মিটিং হতো এক সময়। কিন্তু আমি তোমায় বলছি, কোনো জায়গা থেকে তুমি সুরাহা দিচ্ছ না। তুমি এই কাউন্সিলরদেরকে ছেড়ে রেখেছো যে এরা করে খাবে এবং তার বিনিময়ে নির্বাচনের সময় তোমাকে জয়ী করবে। একটাই শর্ত, যে ভাই তুই করে খা, তুই বেআইনি নির্মাণ থেকে টাকা তোল, কিন্তু শুধু একটাই মনে রাখবি, ওই ওয়ার্ডে জানি আমরা না হারি। ওই যে কাউন্সিলর বেশি লিড দিতে পারে সেই কাউন্সিলর তত বেশি তোলা তুলতে পারে। এটা কার্যত নিদানে পরিণত হয়েছে যে কাউন্সিলর যত বেশি দলকে লিড দিতে পারে, বিরোধী শূন্য রাখতে পারে, সেই কাউন্সিলরের তত অধিকার জন্মায়, তত বেশি করে তোলার বেআইনি কাজ করবার। এটা আমরা বছরকে বছর দেখে দেখে ক্লান্ত, বলে ক্লান্ত। ফলে তৃণমূল কংগ্রেস বাংলার জীবনকে যেভাবে দুর্নীতিগ্রস্ত করেছে, সেই দুর্নীতিরই খেসারত দিতে হলো আজকে এই বৃদ্ধ আমাদের সহনাগরিককে। যে দুর্নীতি জাল বুনেছে তৃণমূল কংগ্রেস, তার খেসারত দিতে হলো আমার সহ একজন বৃদ্ধ নাগরিককে। এরকম অনেককেই দিতে হয়েছে। ফলে এর থেকে মুক্তি আপাতত তোমাকে নেই বলছি। আমরা আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের যে কোনো মানে আলোচনা সমালোচনাকে নস্যাৎ করে দেন তারা। ফলে এইটা তোমাকে আমি বলছি বাংলার দুর্ভাগ্য, এবং এটাই কিন্তু বাংলার আজকের বাস্তব অবস্থা।
একদম বিশ্বনাথ দা, আপনি যেটা বলছেন যে এই দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে আমাদের একজন সহনাগরিকের প্রাণ চলে গেল, তার প্রাণটা এখানে এইভাবে চলে গেল, একদম একজন জনপ্রতিনিধি তিনি লাথি মারলেন। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন তিনি বারবার আসেন এবং প্রধানমন্ত্রীও যখন আসেন, বারবার তৃণমূলকে নিশানা করেন, দুর্নীতি ইস্যুতে, সিন্ডিকেট রাজ ইস্যুতে বারবার নিশানা করেছেন, আমরা দেখেছি, সরব হয়েছেন তারা। পাল্টা তৃণমূলের তরফে সেটা আক্রমণও করা হয়, কিন্তু বাস্তবে যে ছবিটা আমরা রাস্তায় দেখতে পাই, যেভাবে বালি ফেলে রাখা হয়, যেভাবে স্টোন চিপ ফেলে রাখা হয়, যেভাবে বালিভর্তি গাড়ি লরি দাঁড়িয়ে থাকে বালি ফেলার জন্য, সেখানে তো সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। একেবারে সিন্ডিকেট রাজ কোন জায়গায় চলে আমরা তো রাস্তাতেই সেটা দেখতে পাই। রবীন্দ্রনাথ বাবু, দেখুন, প্রথমেই বলি যে তৃণমূলের মুখপাত্র যে কথাটা বললেন যে আমরা কেউ শ্রদ্ধা প্রকাশ করলাম না, এটা কি শ্রদ্ধা প্রকাশের জায়গা? একটা রাগ, আমাদের অক্ষম রাগ, আমাদের তো কোনো ক্ষমতা নেই, আমরা সেই ক্রোধ প্রকাশ করছি। উনাকে শ্রদ্ধা জানিয়ে কিছু হবে না, উনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে বলি, ভালোবাসা আছে বলি, সহনাগরিকের প্রতি ভালোবাসা আছে বলি আমরা এই যে ঘটনা, এটা যে বিচ্ছিন্ন নয়, এটা বারবার করে ঘটে চলেছে এবং তৃণমূল দল এর থেকে কোনো রকম কিছু করছে না, শিক্ষা নিচ্ছে না, বা তারা এই জালের মধ্যেই থেকে যাচ্ছে। এই ব্যাপারটা বলছি, রেগে বলছি, শ্রদ্ধা প্রকাশ করবার আমি সময় নয় এটা। এই দ্বিতীয় যে জায়গাটা দেখুন, এই জালটা তো সত্যি যেটা বিশ্বনাথ বললেন, এই জালটা, আমি এইখান থেকে এই জায়গায় যাব, জালটা এমন গভীরে চলে গেছে যে তাদের যে এমপি তার বাড়িতে মানে সুভাষ বোসের বাড়িতে চলে যাচ্ছে এবং সুভাষদাকে পাঠিয়ে দিন বলছে। এই কথা তৃণমূলের যারা ওই সিন্ডিকেটের লোক তারা বলছে এবং এটা অদ্ভুত ব্যাপার, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, কোনো সময় কোনো হয় না। ওই একটা নিলম্বিত করা হলো, কদিন বাদে যেটা বিজেপির প্রতিনিধি বললেন যে কদিন বাদেই কোন সময় তার থেকে সাসপেনশন তুলে নেওয়া হবে তা আমরা জানি না। আর তৃতীয়, এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার বারবারই মনে হচ্ছে মুকুল রায়ের কথা, যাহা বিজেপি তাহাই তৃণমূল। এরা একবার তৃণমূলে যায়, একবার বিজেপিতে আসে, বিজেপির থেকে তৃণমূলে গেল, তার মানে ওখানে অর্থাৎ এর সুবিধা করতে পারলো না বলে এখান থেকে এলো। এবং এর এই যে নীতিহীন শুধুমাত্র পয়সা তোলার রাজনীতি, এইটা তৃণমূলে আসলে ভালো হবে এটা জেনেই আসলো, কিন্তু তৃণমূল দল নিল কেন? তার কারণ তৃণমূল দল বুঝলো একে যদি আমি নিই তাহলে আরো ভালো পরিমাণে টাকা তুলতে পারবে। অর্জুন সিং কি করলেন? নেওয়ার সময় বললেন তিনি আবার রাজীব ভাই আমাকে নেওয়ার বিজেপি সময় চলে গেলেন কেন? বাবু না, সুপ্রিয় তাহলে আবার নেতা। তিনি বিজেপি আরে চলে গেলেন। রাজীব ভাই দিকে দিলেন কেন? উদাহরণ দিন। আপনি আমাকে দিলেন কেন? কি করলেন? কি করলেন? বাবু আপনাকে দিলেন কেন? এই দুজনের মধ্যে সত্যি কথা, সত্যি কথা বলার, দেখুন, নেপথ্যে কি টাকা তোলার রাজনীতি? যখন এই প্রশ্ন সামনে আসছে, একদিকে একজন তৃণমূল কাউন্সিলর এমন লাথি মারলেন যে একজনের প্রাণ চলে গেল, খুন করে দিলেন তিনি। অন্যদিকে একজন তৃণমূলের জনপ্রতিনিধি বিধায়ক তিনি হুমকি দিচ্ছেন, তার হুঁশিয়ারি আপনাদের সামনে রাখবো। 3টে অঞ্চল হেরেছিলাম, ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। রবিবার অর্থাৎ আজকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি, দেখুন। 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম, ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। ভোট না পেলে সরকারি প্রকল্পের টাকা বন্ধ, বিরোধিতা করলেও সেই একই দাওয়াই। এবার প্রকাশ্য মঞ্চ থেকেই এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম, আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। 2024 সালের লোকসভা নির্বাচনে ভাঙড়ে সার্বিকভাবে জয় পেলেও চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট 2 নম্বর অঞ্চল থাকে আইএসএফ এর দখলে। স্থানীয় সূত্রে দাবি, রবিবার ভাঙড়ের প্রাণগঞ্জ এলাকায় তৃণমূলের সভা থেকে সেই 3টি অঞ্চলের কথাই উল্লেখ করেন শওকত মোল্লা। প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন ভাঙড়ের এক বাসিন্দার মুখে শোনা গেল বাংলার বাড়ি না পাওয়ার অভিযোগ। বাড়ি পাচ্ছেন, শওকত মোল্লা বলছে যে তোমার যারা আইসেফ করে তাদের ঘর হবে না, আমরা কোনো পার্টি মাটি করিনি। লক্ষ্মীর ভান্ডার তৃণমূল আমলের অন্যতম জনপ্রিয় প্রকল্প।
বৃহস্পতিবার রাজ্য বাজেটেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এবার সেই প্রকল্প নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল তৃণমূল বিধায়ককে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। এই হুঁশিয়ারি দিয়ে স্বাভাবিকভাবেই বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন শওকত মোল্লা। শওকত মোল্লা তার রাজনৈতিক দৈন্য দশার থেকে এইসব কথাবার্তা তিনি বলছেন ক্ষমতা থাকলে করে নেওয়া। ক্ষমতা থাকলে করে নেওয়া মানে কোর্টের রাস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন। যদিও বিতর্কের মুখেও নিজের মন্তব্যেই অনড় থেকেছেন তৃণমূল বিধায়ক। বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত। সাধারণ মানুষের করের টাকায় বিভিন্ন প্রকল্প চালু করে রাজ্য সরকার, অথচ সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবার অনেক সময় হুমকির মুখে পড়তে হয় সেই সাধারণ মানুষকে। রঞ্জিত হালদার, হিন্দোল দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সজল দা, আপনি শুনলেন মানে শওকত মোল্লা তিনি যেরকম বললেন যে কেন্দ্র টাকা দিলে সব টাকা পাওয়া যাবে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোষাগার থেকে টাকা দিচ্ছেন তাই সেই টাকা সবাই পাবে না। যদি কেউ ভোট না দেয় তাহলে কেউ পাবে না, যদি ভোট দেয় তাহলে অবশ্যই টাকা পাবেন। কিন্তু আমরা তো জানি সরকার সবার, সরকার তো আর বেছে বেছে কারোর জন্য হতে পারে না। এই জন্যই বলি যে বিজেপি হচ্ছে প্রকৃত ধর্মনিরপেক্ষ সরকার। এই যে শওকত মোল্লা এত কথা বলতে পারছে না, আপনি হাসবেন না, হ্যাঁ, শওকত মোল্লা যে এত কথা বলতে পারছে না, এর শওকত মোল্লার শরীরে মোদিজির ভ্যাকসিন বনবন করে ঘুরছে। তা না হলে আজকে ওর 4 বছরের বাৎসরিক কমপ্লিট হয়ে যেত। তখন দল দেখেনি, ধর্ম দেখেনি, বর্ণ দেখেনি, কিচ্ছু দেখেনি। তারা একেবারে সাদা বাংলার 140 কোটি মানুষকে দেখেছে। ওর পেটের ভেতর যে ভাতটা আছে, ওখানে যারা ওর কথা শুনে হাততালি দিচ্ছে, সেটা কেন্দ্রীয় সরকারের। ঠিক না, ওটা মোদির বাবার টাকা, না ওটা পিসির বাবার টাকা। এই টাকা আপনার, এই টাকা আমার, এই টাকা আমরা বাংলার জনগণের। ও কোন বাপের বেটা, গলা থেকে এখনো লাল উত্তরীয়টা খোলেনি, হ্যাঁ ওটা খুলে দিতে বলবেন ওকে, হ্যাঁ, যে ও সবুজ হয়ে গেছে। ও কত বড় বাপের বেটা, ও আটকে দেখাক ওখানকার মানুষ কোর্টে গেলেই ওর মুখে ঝামা ঘষে যাবে। আমি বলছি কেন্দ্রীয় প্রকল্প হোক, রাজ্যের প্রকল্প হোক, একটা ও বলছে কি দেখুন আমাদের সরকার, ও কিন্তু বলেনি আমি বন্ধ করব। ওই সরকারটা কত নির্লজ্জ, সরকারটা কত প্রতিহিংসা পরায়ণ, সরকারটা কত অসভ্য বর্বর। 3টে বুথে হেরেছে, 3টে বুথে 3000 মানুষ থাকে। 3000 মানুষ তো সবাই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয়নি। আপনি যদি ভোটের বিনিময়ে লক্ষ্মী ভাণ্ডার করেন, তাহলে লক্ষ্মী ভাণ্ডার নাম দিচ্ছেন কেন? তৃণমূলের ভাণ্ডার নাম দিয়ে দিন, যে তৃণমূল করলে পাবে। তাতে যদি বাংলার মানুষ সবাই তৃণমূলকে ভোট দেবে। এদের কাছে এটা হচ্ছে ভিক্ষে, এটা অধিকার নয়, এটা আপনার ভাতা নয়, এটা ওই বেকার ভাতা কিসব বার করেছে তার জন্য নয়। এটা হচ্ছে আসলে তৃণমূল কর্মীদের এখন কয়লা গরু পাচারের ব্যবসাটা ডাউন যাচ্ছে, তাদেরকে কম্পেনসেট করা, হ্যাঁ, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, এটা হচ্ছে সেই ব্যবস্থা। আমি বলছি এই সরকারের যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই, নয়তো আরো কয়েকশো শওকতের জন্ম হবে। আপনাদের টিভি হয়তো রমরম করে চলবে, আমরা অনেক বলবো, কিন্তু আমি বলছি বাংলার মানুষের এই অবস্থার আরো অনেক 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 অবনতি হবে, অনেক সুমনদাদের সৃষ্টি হবে, যারা এসে অধ্যাপক হয়ে মিথ্যে কথা ঝুড়ি চিৎকার করে বলতে থাকবে। এই ব্যবস্থা বন্ধ হবে। আমি সুমন বাবুর কাছে আসতে চাইছি। সুমন বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন সব স্তরে বিরোধী হোক, শাসক দল হোক, রাজ্যবাসী যেন এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়। এবং এই ঘটনা প্রসঙ্গে মানে শওকত মোল্লার হুঁশিয়ারি প্রসঙ্গেও তৃণমূলের বক্তব্য হচ্ছে এটা ওনার ব্যক্তিগত মত, দল সমর্থন করে না। তাহলে দলের যে শৃঙ্খলা রয়েছে, দলের যে নীতি রয়েছে, সেটা উনি মানছেন না। দেখুন, একদম পরিষ্কারভাবে বলি যে কথাটা শওকত মোল্লা বলেছেন ওটা সত্যি ওনার ব্যক্তিগত মতামত। এটা তো প্রত্যেকে আমরা জানি যে 2 কোটি 45 লক্ষ মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে প্রতি মাসে, এবং সেটা কিন্তু তৃণমূল, বিজেপি, সিপিএম দেখে নয়, সাধারণ দরিদ্র মানুষ যাদের প্রয়োজন তাদের কাছে যাচ্ছে। আপনি আজকে বলুন না, এই যে মানসিকতার পার্থক্যটা আপনি দেখতে পাবেন। আপনি কেন্দ্রের বাজেট দেখুন, রাজ্যের বাজেট দেখুন, সেই কেন্দ্রের বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু আছে?
কোনো জায়গায় সাধারণ মানুষকে কিছু দেওয়ার আছে? না আবাসে আছে, না খাদ্যে আছে, কোনো জায়গায় নেই। আজকে তৃণমূল কংগ্রেস 500 টাকা করে মানে আপনি সুমনদা বলতে চাইছেন কেন্দ্র সাধারণ মানুষকে অর্থাৎ বাংলাকে কিছু দিচ্ছে না, তৃণমূল বাংলাকে দিচ্ছে, তাই তৃণমূল যখন খুশি সেই টাকা তুলে নিতে পারে বা বলতে পারে যে আমি টাকা দেব না, সরকারের প্রকল্পের কেউ সুযোগ সুবিধা পাবে না। 45 লক্ষ মানুষ পাচ্ছে, আরে আগামী দিনে আরো বেশি পাবে। এই তিনটে একাধিক প্রকল্প, বুথে আবাস বন্ধ করেছে সরকার। এই তিনটে শুনুন মানুষের আপনি কাছে এমএলএ নয় ডাইরেক্ট ট্রান্সফার হবে, দলের প্রবক্তাও নয়। দেখছে আপনি শুনুন আর রেজাল্ট এমএলএ বলছে তিনটে বুথে বন্ধ করেছি। বিজেপি কোন প্রতিনিধি আরো অনেক দিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হবে। হাউসে বলতে পারে কথা। ভোটটা বুথে হয়, মানুষ ভোটটা একদম সেই কারণেই তো ভোটটা সাধারণ মানুষ দেয়, সেই জনগণের ভোটেই তো একটা সরকার নির্বাচিত হয়। সেই কারণে একজন বিধায়ক 3টে বুথে কি করে সরকারি প্রকল্প বন্ধ করে দিতে পারেন? অবশ্যই এই প্রশ্ন নিয়ে স্টুডিওতে আরো যারা রয়েছেন সবার কাছ থেকে রিয়াকশন নেব, কিন্তু তার আগে যে খবরে আমরা ছিলাম, সেই ব্যারাকপুর তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, সেই জনপ্রতিনিধি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি গ্রেফতার হয়েছেন। কিন্তু সলিলদার কাছে আমার প্রশ্ন থাকবে, প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। সলিলদা, এটা তো খুন, একজনকে খুন করে দিলেন এক লাথি মেরে, একজন জনপ্রতিনিধি, একজন তৃণমূল কাউন্সিলর, এভাবে। দেখো পাপিয়া, এটা খুন, এটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আমাদের আগের ছিল 304 আইপিসি, এখন বর্তমানে এটা 105 বিএনএস। মানে কি, তোমার ইন্টেনশন নাও থাকতে পারে ওকে মার্ডার করার, কিন্তু তোমার নলেজ আছে ওই রকম 80-82 বছর বয়সের সঙ্গে ওরকম একটা দুর্ব্যবহার করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সেই নলেজটা তোমার থাকা উচিত যে সেই লোকটা মারা যেতে পারে। পোস্টমর্টমে মে নট অ্যাপিয়ার, কিন্তু এর এগেনস্টে 105 বিএনএসে মামলা হয়ে যেন অ্যারেস্ট হবে, পুলিশ কাস্টডিতে আসবে, পোস্টমর্টম রিপোর্ট হবে, এফএসএল হবে, প্লেস অফ অকারেন্স গার্ড দেওয়া হবে। পুলিশ কতটা সিরিয়াসলি নিচ্ছে এটা দেখতে হবে। কেবল ওকে গ্রেপ্তার করে দিলাম বললে মানুষকে ধোকা দিয়ে বা সংবাদ মাধ্যমকে বোকা বানানোর চেষ্টা করলে হবে না। এর এগেনস্টে স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে হবে। একটা মানুষ, দেখো এর মূলেও রয়েছে দুর্নীতি, এর মূলে রয়েছে সিন্ডিকেট। ওই কাউন্সিলর, ওই যে পুরো প্রতিনিধি, সে অবৈধ টাকা পায় ওখান থেকে, এক্সটর্টেড মানি পায়, ওখানে সিন্ডিকেট চলে, তাই তার এত ইন্টারেস্ট। এর বাইরেও সে হচ্ছে আইনজীবী। আইনজীবী কি আইনের ঊর্ধ্বে নাকি? তাকে ইমিডিয়েটলি হি শুড বি পুট বিহাইন্ড দ্য বার অ্যান্ড সেট ইন দ্য কোর্ট আন্ডার সেকশন 105 বিএনএস, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। 7 বছরের সাজা, পুলিশ কাস্টডিতে আসবে, ওই জায়গা প্লেস অফ অকারেন্স গার্ড দিতে হবে, পোস্টমর্টম ফরেন্সিক হবে, ডেড বডি পোস্টমর্টম ফরেন্সিক স্টেট মেডিসিন দিয়ে পোস্টমর্টম করানো উচিত। একদম, মানে সলিলদা মনে পড়ে যাচ্ছে সেই বাগুইহাটির কাউন্সিলরের কথা, যার বিরুদ্ধে একেবারে প্রমোটারকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল। তাকে পুলিশ তো ধরতে পারেনি, পরে গিয়ে মানে ভগবানের অশেষ মানে করুণা বা কৃপা যে মানুষটি একবারে তার মৃত্যু হয়নি, সেই মৃত্যুর খবর আমরা পাইনি। কিন্তু এই যে আমরা দেখলাম সেই তৃণমূল কাউন্সিলরই আবার পরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করে পার পেয়ে গেছেন, কিন্তু পুলিশ খুঁজে পায়নি। মানে কতখানি অ্যাকশন নেওয়া হতে পারে? দেখো, আগের যে ঘটনা, এই পুলিশের সবই এগুলো একটা, যখন সংবাদ মাধ্যম চেঁচাতে যখন থেমে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, তারপরে দেখবে সে সারেন্ডার করে দেবে। এরও তাই হবে, তোমরা চেঁচিয়ে যাবে, কিছুদিন থাকবে, তারপরে কিন্তু আর তার কিছু হবে না। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এর থেকে ক্রুয়েল, নিষ্ঠুরতম ঘটনা আমি কিন্তু বিগত 10 বছরে আমি দেখিনি। একজন লোক 82 বছর বয়সের একজন বৃদ্ধ প্রতিবাদ করতে গিয়েছিল, তার পরিবর্তে তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তাতে যদি তার মৃত্যু হয়, যে করেছে সে হি ইজ লায়াবল টু বি প্রসিকিউটেড আন্ডার 105 বিএনএস।
বেশ সলিলদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। ঠিক যে বক্তব্য নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, শওকত মোল্লার সেই বক্তব্য, তিনি একদম বলছেন যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যাবে না, কোনো সরকারি প্রকল্পের টাকা পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলে এই বিতর্কিত মন্তব্য আবার কে করলেন? কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিজেপিকে সর্বনাশের দল বলেও আক্রমণ করেছেন তিনি। দেখুন। লক্ষ্মীর ভান্ডার চাই, তাহলে ভোট দিতে হবে তৃণমূলকেই। বিজেপিকে ভোট দিলেই সব বন্ধ, এমনই সতর্কবার্তা শোনালেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর। আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু এটা যদি আপনারা ভোট না দেন তাহলে বিজেপি এলে কিন্তু এটা পুরো টোটালটাই বন্ধ করে দেবে। টাকা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনারা বিজেপির পাল্লায় পড়বেন না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকা। বললো যে আমরা যাতে তৃণমূলকে ভোটটা দিই, বিজেপি দিলে আর এই লক্ষ্মী ভান্ডারটা আমরা আর পাবো না। গত লক্ষ্মীবারেই বাড়তি লক্ষ্মী লাভ হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো 500 টাকা মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে সেই টাকা দেওয়াও শুরু হয়ে গেছে। এর ফলে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1,500 টাকা করে পাচ্ছেন এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পাচ্ছেন 1,700 টাকা। বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার ভোট ব্যাংক অক্ষত রাখতে মহিলাদের সাবধান বাণী শোনালেন কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। শনিবার নিজের ওয়ার্ডে লক্ষ্মীর ভাঁড় বিলি করেন তিনি। সেই সঙ্গে ঘটে ফেলার জন্য মহিলাদের হাতে কয়েনও দিলেন। তখনই বিজেপিকে ভোট না দিতে কার্যত সতর্ক করে দেন তৃণমূল কাউন্সিলর। বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে, এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। যারা যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। তৃণমূল যখন এভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে প্রচারের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে, তখন অন্যদিকে ক্ষমতায় এলে এই প্রকল্পে ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের 3য় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। কিন্তু শুধু কি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলেই হবে? ভোট কি তাহলে ভেট দিলেই পাওয়া যায়? তৃণমূল হোক বা বিজেপি, সবার কৌশল একই। শেষমেশ উন্নয়নমূলক কাজ নিয়ে কেউ কথা বলছেন না কেন, এই প্রশ্নগুলো উঠছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়ানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এদিন বনগাঁয় তৃণমূলের উদ্যোগে লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে মিছিল করলেন কয়েকশো মহিলা। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা তো তাহলে এখানে উঠছে, তাহলে কি ভেট দিয়েই ভোট? সায়নদীপের কাছে আসবো। সায়নদীপ, একজন বিধায়ক তিনি সরাসরি হুমকি দিচ্ছেন, আর একজন কার্যত ঘুরিয়ে বলছেন তৃণমূলকে ভোট দিন, না হলে লক্ষ্মীর ভান্ডার পাবেন না। কামারহাটির কাউন্সিলর বেশ কিছুদিন নিরুদ্দেশ ছিলেন, এখন আবার ফিরে এসছেন। তবে 2026-এর ভোটের পর তৃণমূল নিরুদ্দেশ হয়ে যাবে, কারণ অভয়া আমি অভয়া বিচার পাইনি। তামান্না তাকে খুন করা হয়েছে, তার অপরাধীরা এখনো ধরা পড়েনি। বাংলার লক্ষ্মীরা এখন তৃণমূলের মতন অলক্ষ্মীকে বিদায় করবার জন্য, ঝেঁটিয়ে বিদায় করবার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমার খারাপ লাগে যে এই যে অধ্যাপক সুমন বাবুদের মতন লোকেরা, যারা টিএমসির মতন একটা নির্লজ্জ দলের একটা ভদ্রলোকের মুখোশ, কিন্তু এই বোমারু, শওকাত বা এই বিমল শাহর মতন কাউন্সিলর সেই মুখোশটা টেনে খুলে দিচ্ছে। পয়সা হ্যায় হামারা আপকা নেহি কিসি কা বাপকা, এটা স্পষ্ট কথা। আমাদের খুব স্পষ্ট কথা যে এই যে সরকারি প্রকল্প, এগুলো আমরা মনে করি মানুষের অধিকার, আর তৃণমূল মনে করে এগুলো এন্টাইটেলমেন্ট। তাই শাহজাহানরা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় বলে রাত 12টায় মহিলাদের পার্টি অফিসে পিঠে বানাতে ডাকে। এখন শওকত মোল্লার এই শাহজাহানের মতন পরিণতি হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। এখন আমার কথা হলো যে এই 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা বামপন্থীরা ইউপিএ 1 গভর্নমেন্টের সময় সেটা চালু করেছিল, তৃণমূল ঝেড়ে চুরি করে ফাঁক করে দিয়েছে। তারপর সেই অজুহাতে বিজেপির কেন্দ্রীয় সরকার সেই টাকা বন্ধ করে দিয়েছে। তাহলে বিজেপির সঙ্গে এই শওকত মোল্লার মতন লোকটার কি পার্থক্য রয়েছে যে বিরোধিতা করলে বা এখানে দুর্নীতি হলে অপরাধীদের শাস্তি না দিয়ে গোটা টাকাটা আসলে বন্ধ করে দাও? তাহলে অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে আলিপুরদুয়ারে গিয়ে মিটিং করে বলল যে এখানে আমরা কোনোদিন ক্ষমতায় আসিনি, কিন্তু তারপরে তো আমরা লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ করিনি, ওগুলো তো চালু থাকবে। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছে ওটা আমরাই বলছি
যে তৃণমূলের গভর্নমেন্ট চলে যাবে, বামপন্থীরা যখন গভর্নমেন্ট আসবে তখনও লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে। কিন্তু অভিষেক ব্যানার্জি যা বলছে, বাম আমলেও বেকার ভাতা চালু হয়েছিল, সেখানেও তো 97 বা 98 কারচুপির অভিযোগ ধরা পড়ায় বেকার ভাতা বন্ধ করে দিতে হয়। তৃণমূল বন্ধ করেছে, তৃণমূল বার্ধক্য ভাতা বন্ধ করেছে, তৃণমূল বিধবা ভাতা বন্ধ করেছে, তৃণমূল মানুষের এই প্রাপ্য অধিকারগুলো থেকে বন্ধ করেছে। সমস্ত জায়গায় বেকারি, কর্মসংস্থানহীনতা এখন ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। বাংলার মানুষ, বাংলার মা বোনেরা সব হারে হারে টের পাচ্ছে। আর 26-এর ভোটের পর তৃণমূল টের পাবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, তাহলে অভিষেক ব্যানার্জি আর শওকত মোল্লা কোনটা মুখ আর কোনটা মুখোশ? সিপিএম তো মহাশূন্যে বিলীন হয়ে গেছে। যখন 94টা জনহিতকর প্রকল্প আরো 6টা যোগ করে 100টা জনহিতকর প্রকল্প চলছে। এবং এই যে লক্ষ্মীর ভান্ডার, এবং আপনি ভাবুন সিপিএম এর দুর্দশাটা ভেবে দেখুন যে 2016 বা 2021-এ যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল সেই কংগ্রেসও এখন হাত ধরতে চাইছে না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম সবার সঙ্গে যোগাযোগ করছে। এবং যিনি এখন সিপিএম এর সাধারণ সম্পাদক, তিনিও সম্পাদক মণ্ডলীর সভায় তিনিও বারবার সমালোচিত হচ্ছেন। এখন দেখুন যে কথাটা সিপিএম এর মধ্যে মানে একটা দ্বিচারিতা রয়েছে। আমি আজকেই দেখলাম যে ত্রিপুরার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআর নিয়ে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, সেই সওয়ালকে অত্যন্ত প্রশংসা করেছেন, একজন সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখানকার যে সিপিআইএম নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু বিজেপির সঙ্গে যোগ সাজেছে, তাদের যে বারবৃদ্ধি, সেই বারবৃদ্ধিটা কমিয়ে বেশ, আমি এখান থেকে দুজনকেই থামাচ্ছি। দেখুন, শওকত মোল্লার এই বক্তব্যের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একমত হবেন কিনা জানি না, কিন্তু বিশ্বনাথ দা, মানে এটা কি কোথাও গিয়ে একটা কৌশল? মানে শীর্ষ নেতৃত্ব তারা বলবেন আমরা গণতন্ত্র বিশ্বাসী, স্থানীয় নেতারা এরকম ভাবে হুমকি দেবেন, এটা কি কোথাও গিয়ে ওই চাপে রাখার একটা কৌশল, মানে ওই মানে ভোট আদায় করার অন্যরকম কোনো কৌশল বলে মনে করছেন আপনি? দেখো, মানে এটা তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত রাজনীতি এবং এই রাজনীতির ফলও তৃণমূল কংগ্রেস পক্ষে গেছে। যেমন আমি তোমায় বলছি, বাইরন বিশ্বাস একমাত্র কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন নেই, সেই তারপর থেকে ওই সাগরদিঘিতে 3 মাস লক্ষ্মীর ভান্ডার সমেত সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো বন্ধ ছিল। অধীর চৌধুরী বিডিও অফিস ঘেরাও করলেন, অবস্থান করলেন, তারপরেও 1 ইঞ্চি নড়ল না সরকার। গরিব মানুষগুলোকে দিনের পর দিন বঞ্চিত করে রাখলো এবং বাইরন বিশ্বাসের উপর এমন একটা চাপ সাধারণ মানুষ তৈরি করলেন যে সাধারণ মানুষ বাধ্য হলো। আপনার কাছে তথ্য প্রমাণ আছে? আপনি যে বলছেন 3 মাস বন্ধ ছিল, তথ্য প্রমাণ নিয়ে কথা বলছেন তো? আপনি টিভিতে তথ্য প্রমাণ নিয়ে কথা বলছেন তো? না না, সাগরদিঘির ইনস্ট্যান্ট দিচ্ছেন আপনি, তথ্য প্রমাণ আছে আপনার কাছে? আপনি তথ্য প্রমাণ নিয়ে কথা বলছেন তো? না না, আপনি সমালোচনা করুন, কিন্তু তথ্য প্রমাণ না দিয়ে এই ধরনের ডাইরেক্ট, এটা সরাসরি মিথ্যাচার হয়ে যাচ্ছে। এটা তো সরাসরি মিথ্যাচার হয়ে যাচ্ছে। আপনি তথ্য প্রমাণ আছে, দেখান তথ্য প্রমাণ আছে, আপনি তথ্য প্রমাণ পেশ করে বলুন, আপনি তথ্য প্রমাণ পেশ করে ভিডিও সব আছে, তথ্য প্রমাণ ফুটেজ ভিডিও এবিপি আনন্দের আর্কাইভেই আছে। আপনাকে সবাই জানে, আপনি কি বলবেন সেটা আগে বুঝতে পারেন। বলে আমি শওকত প্লিজ সবাইকে থামাচ্ছি, বিশ্বনাথ দা বাইরে আছেন, বিশ্বনাথ দা বাইরে আছেন, প্লিজ সবাইকে থামাচ্ছি, বিশ্বনাথ দা শেষ করুক, প্রত্যেকের কাছে আসবো। এবং তোমাকে বলছি যে বাইরন বিশ্বাসকে দল পরিবর্তন করতে বাধ্য করেছিল। কিছুদিন আগে উদয়ন গুহ সমেত একাধিক নেতার মানে গিয়ে শাসিয়েছে বিরোধী দল কেন এই বুথে এগিয়েছিল। বহু ঘটনা আছে যে নির্বাচনের পরে রাস্তার ইট খুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস, কেন বিরোধী দলকে ভোট দেওয়া হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে যে ভোট নেয়, এটা তার প্রমাণ। এর কাউন্টার যদি করতে হতো তাহলে সজলদের বলতে হতো ট্যাক্স পেয়ারের টাকা আমরা সরকারকে দেব না। অর্থাৎ মানে শওকত মোল্লা যদি বলতে পারে যে আমরা ওখানে লক্ষ্মীর ভান্ডার দেইনি, দেব না, তাহলে আমরাও শওকত মোল্লাকে বলতে পারি যে করদাতার টাকা পশ্চিমবাংলায় আমরা যা ট্যাক্স দেই, আমরা শওকত মোল্লা তোমার সরকারকে ট্যাক্স দেব না। কিন্তু রাজ্যে বিরোধী দল দুর্বল, তারা বলতে পারেন না। কিন্তু এটার কাউন্টার একটাই হতে পারে যে তুমি যদি সরকারি প্রকল্পে দলীয় স্বার্থ দেখো, তাহলে আমরাও সাধারণ মানুষ সরকারকে কর দেব না।
তাহলেই সরকার একমাত্র শওকত মোল্লা সোজা হতে পারে, আর না হলে কিন্তু শওকত মোল্লার রাজনীতি জিতবে। তৃণমূল কংগ্রেস এইভাবেই পশ্চিমবাংলায় জয়ী হয়। আমি এখানে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, মানুষ মানে আমরা সাধারণ মানুষ, আমি আপনি, আমরা তো সবাই কর দিই। তো সেই টাকাতে সরকার একটা প্রকল্প ঘোষণা করছে, যেটা আপনিও কথা প্রসঙ্গে তুলে ধরেছিলেন, বিশ্বনাথ দাও বলেন, সেখানে কে বিরোধী কে শাসক দল সেটা তো দেখার কথা নয়। যাদের এই প্রকল্পের সুবিধে পাওয়ার কথা সবাই সুবিধে পাবেন। একজন বিধায়ক হোক, কাউন্সিলর হোক, শাসক দলের কেউ কিভাবে এরকম হুঁশিয়ারি দিতে পারেন বা বন্ধ করে দিতে পারেন? এটা তো ভোট মোবিলাইজেশনের একটা অস্ত্র। যে ধরুন এই যে গরিব মানুষগুলো, তাদের কাছে কি আছে? যদি 1500 টাকা 2000 টাকা যারা পাচ্ছে, তাদের যদি বলে আমরা দেব না, তাহলে তারা ভয় পেয়ে, এ তো খুব উচ্চবিত্ত লোক নয়, তো তাদের নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এইটা একটা সম্বল, সেটা বলছে বন্ধ করে দেবো। তার মানে এই হুমকি দিয়ে, চমকি দিয়ে তাদের কাছ থেকে ভোটটা নেওয়া, এটা তো ভোট লুটের একটা উপায়। এটা কি আপনি ভোট লুট বলবেন না? ভোট লুট মানে কি শুধু এতে গিয়ে বুথে গিয়ে ভোটটাকে লুট করাটাই ভোট লুট? এটাও তো ভোট লুট, যে তোমাকে আমার টাকা পেতে গেলে আমাকে ভোট দিতে হবে। এটার মানেটা কি? সরকারের টাকা সবাই পাবে, তারা প্রত্যেকে উন্নয়ন নিয়ে কথা বলবে, যার কথা, যার এজেন্ডা, যার প্রোগ্রাম কর্মসূচি মানুষ পছন্দ করবে তাকে নিয়ে আসবে। অসুবিধার তো কিছু নেই। তাতে যদি লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তো তাতে যদি তারা খুশি থাকে, নিশ্চয়ই তারা পাবে। কিন্তু এই যে ভোট লুটের রাজনীতি, তার ভিন্ন ভিন্ন রূপ আছে। একটা রূপ হচ্ছে এইটা, যেটা মানে তাদেরকে হুমকি দেওয়া যে তাদের টাকাটা বন্ধ হয়ে যাবে। এবার দ্বিতীয় আর একটা বলছি, যে আপনি ধরুন এই যে রাজনীতি, এটা এবার কতদিন চলবে? আপনি বলুন, এবার এই ভোট দেওয়ার, ভোট দখলের যে রাজনীতি, সেখানে করতে গিয়ে, ডোল পলিটিক্স করতে গিয়ে 1500 টাকা করে 25 বছর, 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তাদের সবাইকে 5 বছর ধরে 1500 টাকা দেওয়া হবে। কত মানুষ আছে? প্রায় 2 কোটি মানুষ, এরকম 2 কোটি বা 2.5 কোটি মানুষ আছে। আমি এক্ষুনি হিসাব দেখছিলাম, ওই অ্যারাউন্ড 50%। তো এই যে 50% যদি লোক এই টাকাটা পেতে শুরু করে, তাহলে রাজ্যের ভাড়ারে কি থাকবে? কোনো উন্নয়ন হবে? এবং তারপর তাদের বলবে যে তোমরা এটা দাও। একদম আপনি শতাংশের কথা বলছেন রবীন্দ্রনাথ বাবু, মানে সুপ্রিম কোর্ট তো আবার এদিকে বলেছে যে ডিএ, যে বকেয়া ডিএ, তার 100%ই রাজ্যকে মিটিয়ে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সেই বকেয়া টাকা মিলবে কবে? আর এই প্রশ্নেই আজকে আমরা কি দেখলাম, রাজপথে আছড়ে পড়লো ডিএ আন্দোলন। দেখুন, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, বকেয়া ডিএর 100% অর্থাৎ পুরোটাই দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। কিন্তু বকেয়া টাকা মিলবে কবে? এবার এই প্রশ্ন তুলে ফের রাজপথে আছড়ে পড়ল ডিএ আন্দোলন। শুক্রবার নবান্নে ডেপুটেশন জমা দিয়েছিলেন, আর রবিবার ফের পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। যখন ডিএর প্রশ্ন উঠল, উনি বললেন যে উনি অর্ডারটা নাকি দেখেননি, কিন্তু উনি কোনো টাকা দেবেন না বলে এই চালাকি করছেন, এবং সেই জন্যে আজকে আমরা এই মিছিল করে ওনাকে সাবধান বাণী দিচ্ছি যে যদি উনি অবিলম্বে সুপ্রিম কোর্টের অর্ডার না মানেন, সুপ্রিম কোর্টের রায় না মানলে ওনাকে জেলেও ঢুকিয়ে দিতে পারে। এই সরকারের মানে গণতন্ত্রের মধ্যে কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে না চাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতারই বহিঃপ্রকাশ হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে আমি মানব না। রবিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, সেখান থেকে মেয়র রোড হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল। যে সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে তারা বার্তা দিতে চাইছেন যে কোনোভাবে সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়কে অমান্য করলে তারা কিন্তু বৃহত্তর পদক্ষেপ নেবেন, এবং সেই পদক্ষেপ হতে পারে সরকারের সাথে সর্বস্তরের অসহযোগিতা। এবং এই অসহযোগিতা যদি হয়, তাহলে কিন্তু সরকারের কাজ চালানোর যে দৈনন্দিন কাজ, সেই পরিচালনা কাজ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যেতে পারে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে 31শে মার্চে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ হাতে রয়েছে 1 মাসের কিছুটা বেশি সময়। জিতেছেন, ঠিক আছে, এবার তো টাইম দিয়েছে, 31 মার্চ না কি পর্যন্ত টাইম দিয়েছে না, তবে অপেক্ষা করতে হবে, তো অত তাড়াহুড়ো করলে হয় না। কল্যাণ ব্যানার্জিকে বলুন
যে সেই নির্দিষ্ট টাইম ফ্রেমটা কতদিনের। কল্যাণ ব্যানার্জি তো খারাপ লাগবেই, এত দোর্দণ্ড প্রতাপ আইনজীবী, একটা নামগোত্রহীন একটা মঞ্চ তাদের কাছে হেরে গেল। আইনের ভাষায় ইমিডিয়েট কথার অর্থটা কি? সর্বোচ্চ আদালতের নির্দেশের পর এখন সরকার কি পদক্ষেপ করে সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ভাস্কর ঘোষ। আমি ভাস্কর বাবুর কাছে শুরুতেই আসবো এই পর্বে। আচ্ছা, ভোটের বাজারে কি সরকারি কর্মীরা নেহাতি মূল্যহীন? কেন এই প্রশ্ন করছি, কারণ দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা হওয়ার পরপরই, মানে বরাদ্দ বৃদ্ধি হওয়ার ঘোষণার পরপরই সেই বরাদ্দ টাকাটা যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধে পান তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছিলেন। কিন্তু যেখানে একেবারে তৎক্ষণাৎ অবিলম্বে দিয়ে দিতে হবে, ইমিডিয়েট দিয়ে দিতে হবে 25%, কিন্তু তারপরও এখনো অবধি আপনারা পাননি, যে কারণে আপনারা রাস্তায় নেমেছেন। এরপর আপনাদের পদক্ষেপ? প্রথম কথা হচ্ছে যে আপনি জিজ্ঞাসা করলেন যে সরকারি কর্মচারীরা একদম গুরুত্বহীন কিনা। আমি বলি যে সরকারি কর্মচারীরা এই সমাজের এবং এই রাজ্যের একটা কোয়ালিটিকে বিলং করেন, কোয়ালিটিটিভ মানুষ। কোয়ালিটি মানুষ যখন বিরোধিতার পথে নামে সেখানে কোয়ান্টিটিকে অ্যাচিভ করতে খুব একটা পরিষ্কার মানে অসুবিধা হয় না। আমরা সেটা এখনো পর্যন্ত করিনি। সুতরাং এই কোয়ালিটি দিয়েই কোয়ান্টিটিকে কন্ট্রোল করার ক্ষমতা প্রয়োজন হলে এই রাজ্য সরকারের বিরুদ্ধে করতে আমাদের কুণ্ঠাবোধ হবে না, যেহেতু এটা আমাদের দৈনন্দিন বেঁচে থাকার এবং এই রাজ্যের মানুষ শ্রমের সঠিক মূল্য পাবে কি না সেটার সাথে ডিএর সম্পর্ক আছে। কিন্তু এই রাজ্যের কর্মচারীরা অর্ধেক বেতনে কাজ করেন বলে এই রাজ্যের একজন ধান পোতার শ্রমিক তার পাশের রাজ্য ঝাড়খণ্ডের থেকে অর্ধেক বেতনে কাজ করতে হয়। এটা হলো 1 নম্বর বিষয়। আর দ্বিতীয়, এর ভিতরের যে বিষয়টা আছে, আমরা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে এটুকু জানি, আমাদের কাছে খবর আছে এবং সেটার বাস্তবতাও আছে যে এই রাজ্য সরকারের এমন একটা ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে কাজকর্ম করলে পরে সেখান থেকে কাটমানি বেরোয় না। লক্ষ্মী ভাণ্ডার নামক যে প্রকল্প চলে, প্রথমেই বলি যে সরকারি কর্মচারীদের তার সাথে কোনো বিরোধ নেই, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা কত, তাদের বাস্তবিক অবস্থান আছে কিনা, যে মৃত ব্যক্তিদের নাম কাটা গেছে যে তার মধ্যে যারা মহিলা আছেন তারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন কিনা, এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর আপনি পাবেন না। তার জন্য কত খরচা হয়, কতটা মানুষের কাছে গিয়ে পৌঁছায়, তার মধ্যে কতটা কাটমানি হয় সেটা জানেন না কেউ। ডিএ দিলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায় না। এই বকেয়া ডিএ দিতে গেলে 44,000 কোটি টাকা মতো খরচা হবে, অথচ সেখান থেকে কোনো কাটমানি পাওয়া যাবে না। এই জায়গাটাতেই মেন অনীহাটা তৈরি হচ্ছে বলে বিগত 3 বছর ধরে আমরা মর্মে মর্মে অনুভব করেছি। এই জায়গাটার সমাধান করতে না পারলে হবে না। আর আমাদের যেটা পরিষ্কার বক্তব্য যে অনেক জায়গা হয়েছে, কোর্টের সব জায়গা তোমাকে বন্ধ করে এই জায়গাটাকে এবার ইমপ্লিমেন্ট করতে হবে। ইমিডিয়েট কথাটা বলেছে, মানে ইমিডিয়েটলি 5 তারিখে যে মুহূর্তে রায় বেরিয়েছে তারপর থেকেই ইমিডিয়েটেড টাইম পিরিয়ডটা শুরু হয়েছে, ওইটাকে ইমপ্লিমেন্ট করো। এবং তারপরে যে বাকি 75% দেওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে যে প্রথম কিস্তি, সেই প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে তুমি মিটিয়ে দাও। এটা যদি অন্যথা হয়, এই সরকারটাকে যেমন আমরা কাঁধে করে বয়ে নিয়ে যদি এগিয়ে বাংলার হয়ে থাকে, তার মধ্যে আমাদের অবদান আছে, তাহলে সেইটাকে ফেলতেও এবং অচল করতেও কিন্তু আমাদের শক্তি আছে বলে আমরা মনে করি। যারা সচল রাখেন চাকা হয়ে, সেই চাকা বন্ধ হলে সেই গাড়িটা অচল হতেও খুব একটা অসুবিধা হবে না। এটুকুই আমাদের বক্তব্য। এবং এটা আজকে যেটা হয়েছে, জাস্ট গতকালকে আমরা কল করেছিলাম, আজকে মিছিল দেখেছেন সকলে। আমার মনে হয় যে এটা একটা ওয়ার্নিং ছিল। সরকার যদি তাতে ঘুম না ভাঙে তাহলে এই সরকারটাকে অচল করার জন্য সমস্ত কিছু চলবে। আর আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং বাকি কর্মচারীদের উদ্দেশ্যেও, যে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করার জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়াটাও কিন্তু কোনো বাধা নয়। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও কিন্তু রায়কে ইমপ্লিমেন্ট করা যায়। সুতরাং আমি এখান থেকে আন্দোলন ভোটের রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত চলবে। আমি এখান থেকে সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, আমরা কিছুক্ষণ আগে সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত কিছু নিয়ে কথা বলছিলাম। এই যে সামাজিক প্রকল্প সরকারের রয়েছে, এটা এক্সিকিউট কারা করে বা ভোটের সময় কাদের লাগে? সেই সরকারি কর্মীদের। তো তাদের যে বকেয়া, সেটা কেন মেটানো হবে না? তাদের পাশে কেন সরকার দাঁড়াবে না? তাহলে তো ওই সরকারি কর্মীগুলোই তারাই তো ডিপ্রাইভড হয়। না, দেখুন, আমি প্রথমে বলি, ভাস্করবাবুরা তাদের সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে কথাটা উনি একটু আগে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বললেন, সেক্ষেত্রে আমার একটু ওনাদের কাছে অনুরোধ রয়েছে যে আপনারা একটুখানি বিবেচনা করবেন যে 2,45,00,000 মহিলার কাছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা পৌঁছয়, সেটাও তাদের প্রয়োজন। যেমন আপনারা বলছেন যে সরকারি কর্মচারী হিসেবে আপনাদেরও যেমন ডিএ পাওয়ার অধিকার বা আপনাদের প্রয়োজন, ঠিক একইভাবে তাদেরও প্রয়োজন। ফলে আমরা যদি আমাদের সহ নাগরিকদের প্রতি শ্রদ্ধা না দেখাই, ফলে সেটা আমাদের পক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। দ্বিতীয়ত যে কথাটা বলছি, যে ভাস্করবাবুরা দীর্ঘদিন ধরে
সংগ্রাম করছেন এবং আন্দোলন দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, এবং এই চালানোর ব্যাপারে তারা তাদের যে মানে এই রাজ্যে যে গণতন্ত্র আছে, এখানে যে আন্দোলন করা যায় সেটাও কিন্তু ওনাদের এই মানে দীর্ঘ আন্দোলন এটা কিন্তু সাধারণভাবে প্রমাণ করে। তৃতীয়ত যে কথাটা বলবো যে ভাস্কর বাবুরা অবশ্যই আমি তো চাই যে বিরোধী পক্ষ আন্দোলন করবে, একটু বলে নি সদর্থক কথা বলছি। আমি বলছি যে এই কথাটা কিন্তু বারবার ধরে রাজ্য সরকার কিন্তু এখনো কোনো সময় বলেনি যে রায় হয়েছে সেই রায়ের যে ইমপ্লিমেন্টেশনের যে পার্ট সেই পার্টে তারা যাবে না, এই কথাটা তারা বলেনি। চতুর্থত যে কথাটা বলি সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে গত 5 তারিখ যেদিনকে রায় হয়েছে সেদিনকেই রাজ্য বাজেট হয়েছে। সেই রাজ্য বাজেটে অলরেডি 4% দিয়ে রাজ্য সরকার 1 এপ্রিল থেকে ঘোষণা করেছে। আমি এখানে 36% বাকি, 36% বাকি। সুমন বাবু একটু হিসাবটা বলে দিলাম। সেই জন্যই তো মামলা। আমার কথা হচ্ছে যে এই ভাবনাগুলোকে মাথায় রেখে এগোবো তো আমরা। আমি বলছি যে এটাও তো আমাদের দেখুন, পাশাপাশি তো এটাও ভাবতে হবে, এটা কি ভাস্কর বাবুরা বা বিক্রম বাবুরা জানেন না, বা সজলরা জানে না, যে বা ওরা সিপিএম এর প্রতিনিধি আছেন তিনি জানেন না যে এ রাজ্যে বা সারা ভারতবর্ষে যারা ডিএ পায় তাদের সবার আগে 2% মানুষ ডিএ পান, বাকি 98% মানুষ তারা ডিএ আওতায় পড়েন না। আমার কথা হচ্ছে যে রাজ্য সরকার তো সদর্থক ভূমিকা নিয়েছে। আমি এখান থেকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। বেশ আমি সবাইকে থামালাম। বিক্রম দা, মানে যেটা আমরা জানি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে 100% তো মেটাতেই হবে আর অবিলম্বে 25% মিটিয়ে দিতে হবে, না ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে এখনো রাজ্যের তরফে কোনো সেরকম উত্তর আমরা পাইনি। তো আইনি পদক্ষেপের পরবর্তীতে কি হতে পারে? দেখুন, আইনি পদক্ষেপ যেটা হতে পারে এরপরে কন্টেম্পট অফ কোর্ট হবে, যদি না দেয় কন্টেম্পট অফ কোর্ট হবে। এবং এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা দেখে থাকবেন রায়টা খুব বেঁধে দিয়েছে, শুধু নয় মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিসপোজ অফ করেনি। সুপ্রিম কোর্ট আবার মামলাটাকে 15ই এপ্রিল ফিক্স করে রেখেছে। তাই জন্য কিছু যদি ওনারা না দেন তাহলে কিন্তু 15ই এপ্রিল অটোমেটিক্যালি সুপ্রিম কোর্ট কিন্তু এই ইমিডিয়েট রিলিজ হলো কি না সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরে আসবে এবং জিজ্ঞেস করবে এবং সুপ্রিম কোর্ট দেখবে। সুপ্রিম কোর্ট এখানে কিন্তু নিজেও সুমোটো কন্টেম্পট নিয়ে নিতে পারে যদি 25% এই যে রিলিজ করতে বলেছে সেটা যদি না রিলিজ হয়ে থাকে। তারপরে কমিটি যেটা দেখবে, এবং খুব বড় কথা যেটা কমিটি যেটা তৈরি হয়েছে 3 জন জজ সাহেবকে নিয়ে, এবং এই রিটায়ার্ড জজ সাহেব, একজন সুপ্রিম কোর্টের আছেন, 2 জন হাইকোর্টের আছেন, ওই 2 জনের মধ্যে একজন চিফ জাস্টিস আছেন, এক্স চিফ জাস্টিস, তার সঙ্গে কিন্তু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং তার কোনো সিনিয়র মোস্ট কোনো অফিসার উনি অথবা ওনার কোনো সিনিয়র মোস্ট অফিসার ওই কমিটিতে থাকবে। তাই জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে বারবার বলছে আমাদের টাকা নেই, এই যে একটু আগে সুমনবাবু বলছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারে আমাদের 2.5 কোটি লোককে দিতে হবে, সেই যে কথাগুলো বলছেন এগুলো হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথাবার্তা। আসল খবরটা কি সেটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অডিট যারা করে তারা কিন্তু সঠিক খবরটা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে পারবে এবং সেটা আশা করি ধরবে, এবং ধরলে যেটা হওয়ার সেটা হবে কনসিকুয়েন্সেস, আইনের কনসিকুয়েন্সের কথা বলছি। আরেকটা বিষয় থেকে যাচ্ছে সেটা হলো দেখুন ভাস্করবাবুরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, লড়াই করছেন, এইটাও কিন্তু মানুষের কাছে প্রয়োজন আছে, কারণ পাবলিক অ্যাওয়ারনেসটাও দরকার। পাবলিক অ্যাওয়ারনেসটা না হলে আপনারাও বিভিন্ন সময় এই যে রিপোর্টিং করছেন দেখাচ্ছেন জিনিসটা, কারণ মানুষ যে বঞ্চিত এটা কিন্তু মানুষকে বুঝতে হবে এবং প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে তাদের অধিকারের নিয়ে লড়াইটা করতে হবে, এটাকে ছেড়ে দিলে তো চলবে না। কারণ আজকে ধরুন মামলা চলেছে 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত। যখন 2016 সালে মামলাটা হয়েছিল তখনও সরকার জানতো এই মামলা তারা হারবে, তারপরে যখন মামলা গতি নিয়েছে তখনও জানতে হারবে, কারণ ট্রাইব্যুনালে হেরে হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে আবার ট্রাইব্যুনালে রিমান্ড ব্যাক করেছে। সরকার ডিলেটরি ট্যাকটিসের জন্য কি করেছে না একটা রিভিউ পিটিশন করেছে, আবার যখন ট্রাইব্যুনালে জিতেছি আমরা, জেতার পরে সরকার কি করেছে আবার একটা রিভিউ পিটিশন করেছে। এই যে রিভিউ পিটিশনগুলো পরপর আসে, এখনও বলছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে। রিভিউ পিটিশনটা যে পরপর করছে এটা কিছু আর কিছু না, এটা কিন্তু পুরোপুরি একটা ডিলেটরি ট্যাকটিস সরকার অবলম্বন করেছে, আইনগতভাবে কি করে জিনিসটাকে যত পিছিয়ে দেওয়া যায়। এখন একটা নতুন, আপনি বলছেন সরকার দিতে বাধ্য, সরকার সুপ্রিম কোর্টের এই রায়ের পরে সরকার দিতে বাধ্য, এটা কোনোভাবেই সরকার আটকাতে পারে না। কারণ আমরা তো গত বছর 16ই মে দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছিল, তারপরও 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত 9 মাসেও রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি, অন্তর্বর্তী রায় ছিল না। অন্তর্বর্তীকালীন রায় হওয়ার পরে সরকার গিয়ে সুপ্রিম কোর্টের কাছে একটা সওয়াল করে যে এই টাকাটা যদি আমি মিটিয়ে দিই আর আলটিমেটলি যদি সুপ্রিম কোর্ট আমাদেরকে হারিয়ে দেয় তাহলে এই টাকাটা কর্মচারীদের থেকে রিফান্ড করা আমাদের ক্ষেত্রে ইম্পসিবল হয়ে যাবে, সেই জন্য আপনারা আমাকে হিয়ারিংয়ের সুযোগ দিন। সেই জন্য তখন গোপাল সুব্রমণিয়াম স্যার ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে ছিলেন,
আরও আইনজীবীরা কোর্টে ছিলেন, তাদের সবাই সম্মতিক্রমে এই মামলার শুনানি তখন শুরু হয় 25%কে ছেড়ে। এটা কিন্তু কোর্টে প্রসিডিং আপনারা দেখে থাকবেন, একেবারে সেই কারণে আমরা কন্টেম্পটাও সেখানে সুপ্রিম প্রেস কোর্টের করি। রায় দেখলাম যে অবিলম্বে 25% দিয়ে মেটাতেই হবে। দেখুন, ওই বলছিলেন যে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে সরকারি কর্মচারীদের এটা প্রাপ্য, এটা তাদের থেকে বঞ্চিত করা যায় না। আজকে সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে তারা বললেন যে তাদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। এই ভোট যদি আপনার বিরুদ্ধে যায়, একেবারে সরকারকে উদ্দেশ্য করে, সরকার করতে পারবেন তো? ডিএ আন্দোলনকারীর মিছিল থেকে এমনই হুঁশিয়ারি উঠল, রাজনৈতিক তরজাও তা নিয়ে চরমে। দেখুন প্রতিক্রিয়া। সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার করতে পারবেন তো? বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর যে 100%ই রাজ্য সরকারকে দিতে হবে তা স্পষ্ট করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকরের দাবিতে রবিবার ফের পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএর দাবি দ্রুত না মিটলে রাজ্য অচল করে দেবার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। ধর্মঘট থেকে শুরু করে রাজ্যটাকে অচল করার সমস্ত রাস্তা আমাদের সামনে খোলা আছে। সরকার আমাদেরকে কোন পথে হাঁটাবে সেটা সরকার ঠিক করুক। আগামী দিনে আমরা এই সরকারকে অচল করে দেব। সামনে ভোট আছে, বিহারের এই উদাহরণ আছে। বিহারের কর্মচারীরা এইভাবে সরকার অচল করে তারা তাদের দাবি আদায় করেছিল। ঠিক সেই একই পথে হেঁটে আমরা যে কোনোভাবেই হোক ওনাকে মানতে বাধ্য করব। ভোটের আগে ডিএ আদায়ের এই আন্দোলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতেও চাইছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। সরকার ভুলে যাচ্ছে, সরকারি কর্মচারীদের প্রতি যদি বঞ্চনা করেন, 10 থেকে 12 লক্ষ সরকারি কর্মচারী, তার সাথে পরিবারের সাথে যুক্ত অন্তত 6 জন, অর্থাৎ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। আপনি ভাববেন না সরকারি কর্মচারীরা ফেল না। এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার করতে পারবেন তো? যে ওদের এই নাটকবাজি, তারা বলুক যে যে রাজ্যে ডিএ, আবার বহু রাজ্যে তো পেনশন নেই। এ রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডিএও দেন, পেনশনও দেন। ডিএ আনুপাতিক হারে অনেকের থেকে বেশি, তার সঙ্গে পেনশনও আছে। কই সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি নাকি তারা কর্মচারী? জীবনে তো একবার কেন্দ্রীয় সরকারকে বললো না যে বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকা দিয়ে দিন, তাহলে আমাদেরও ডিএ দিতে গভর্নমেন্টের সুবিধা হবে। রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাও। আমার মনে হয় গোটা দেশের সমস্ত সরকারি কর্মচারীদের ইনাদের পাশে থাকা উচিত। এটা ওনাদের লড়াই, ওনাদের সাথে একজন পশ্চিমবাংলার যুবক হিসাবে একজন সাংসদ হিসেবে এসেছি। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ আন্দোলনের ঝাঁজে তপ্ত রাজ্য। অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। আর এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে যখন বিজেপি সুর চড়াচ্ছে, তখন তাদের শাসনে থাকা ত্রিপুরাতেই আবার উলটপুরাণ। টেটের মাধ্যমে পাওয়া চাকরিতে বেতনক্রম সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবার বিজেপি সরকারের। এই নিয়েও পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দেখুন, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। অবিলম্বে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে বকেয়ার পুরোটাই দিতে হবে রাজ্য সরকারকে। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে যখন বিজেপি সুর চড়াচ্ছে, তখন তাদের শাসনে থাকা ত্রিপুরাতেই উলটপুরাণ। টেটের মাধ্যমে পাওয়া চাকরিতে বেতনক্রম সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি সরকার। ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, সে রাজ্যে সরকারের নিয়ম অনুযায়ী স্থায়ী চাকরিতে প্রথম 5 বছর নির্দিষ্ট বেতনে কাজ করতে হয়, অর্থাৎ প্রথম 5 বছরে বেতন বাড়ার কোনো সুযোগ থাকে না। চাকরিতে 5 বছর হওয়ার পর নিয়ম অনুযায়ী বেতন বাড়ে। এর বিরুদ্ধেই মামলা করেন টেটের মাধ্যমে চাকরি পাওয়া 15 জন শিক্ষক। সেই মামলায় 8ই জানুয়ারি ত্রিপুরার হাইকোর্ট নির্দেশ দেয়, বর্তমানে নির্দিষ্ট বেতনের আওতায় থাকা প্রায় 30,000 স্থায়ী কর্মীকে প্রথম দিন থেকে রেগুলার স্কেলে বেতন দিতে হবে, অর্থাৎ আইন অনুযায়ী প্রথম 5 বছরেও বাড়াতে হবে বেতন। একই সঙ্গে বকেয়া টাকার উপর 9% সুদও দেওয়ার নির্দেশ দেয় ত্রিপুরা হাইকোর্ট। কিন্তু হাইকোর্টে সেই নির্দেশ মানেনি ত্রিপুরার বিজেপি সরকার। উল্টে 4 ফেব্রুয়ারি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ত্রিপুরার সরকার। 18 বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজেপি সরকার এলে আর কোনো রকম আপনার ফিক্সড পে বলে কিছু থাকবে না, সবাই নিয়মিত বেতনক্রম প্রথম দিন থেকেই পাবেন। কিন্তু আমরা দেখলাম 4 ফেব্রুয়ারি রাজ্য সরকার উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে। বিজেপি দল
তাদের মুখ এবং মুখোশ দুটো বুঝতে আমাদের রাজ্যের মানুষের আর বাকি নেই। এই রাজ্যের ক্ষেত্রেই বলতে পারি বিজেপি দল যা বলে ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় গিয়ে তার উল্টো কাজটা করে। হাইকোর্টে গত 8ই জানুয়ারি একটা ঐতিহাসিক রায় রামেশ্বর রাও শ্রদ্ধেয় যিনি বিচারপতি এবং আমাদের বিশ্বজিৎ পালিত স্যার তারা দিয়েছেন যে এটা একটা অসাংবিধানিক। আমরা ভেবেছিলাম রাজ্য সরকার এটাকে মান্যতা দিয়ে আমাদেরকে দেবে। কলকাতায় এখন দেখুন ডিএ নিয়ে একটা কেস কলকাতার তরফ থেকে সেখানে পেনশনার্সরা বা কর্মচারীরা করেছিলেন সুপ্রিম কোর্টে। এখানে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে যে ডিএ দিতে হবে, কিন্তু ত্রিপুরায় তো আমরা 22% ডিএ এখনও বকেয়া। তো এটা একটা ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন চরিত্রের কিছু লোক আজকে কিন্তু এই প্রশাসনিক কাজগুলি করছেন। এ নিয়ে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি দ্বিচারিতা করছে, বিজেপি দ্বিচারিতা করছে, ওখানে সেটাকে আটকাতে তো এবার নিজেরা যাচ্ছে সুপ্রিম কোর্ট, তো নিজেরা যাচ্ছে সুপ্রিম কোর্ট। তো এই রাজ্যে বড় বড় কথা বলবে আর ওখানে কর্মীদের প্রাপ্য আটকাতে সুপ্রিম কোর্ট যাবে, হয় নাকি? সত্যি সত্যি পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের যদি কোনো জেরক্স কপি বলে কিছু থেকে থাকে তা হচ্ছে ত্রিপুরার বিজেপির সরকার। ঠিক পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম 9 বছর ধরে সরকারি কর্মচারীদেরকে ডিএ না দেওয়ার জন্য এই কোর্ট থেকে সেই কোর্ট, সেই কোর্ট থেকে ওই কোর্ট করে করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, গিয়ে গালে চড় খেয়েছেন। কদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ডিএ ওনাকে দিতে হবে। ঠিক এক জিনিস ত্রিপুরা শ্রমিক কর্মচারীদের সঙ্গে বিজেপি সরকার করছে। সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাফাই, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মধ্যে তফাৎ রয়েছে। ত্রিপুরা সরকারের বিষয়ে ত্রিপুরা সরকারের লোক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। সেই সময় বেআইনিভাবে ত্রিপুরাতে বেশ কিছু লোকের অ্যাপয়েন্টমেন্ট হয়, তা নিয়ে তো কেস চলছে, বহুদিন ধরে কেস চলছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রসেনজিৎ সাহা, ঐশী মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। সজলদার কাছে আসবো। সজলদা, ডিএ আন্দোলনকারীরা কেন প্রাপ্য বকেয়া পাচ্ছে না, কেন তৃণমূল সরকার দিচ্ছে না, তাই নিয়ে আপনারা আন্দোলনে সরব হচ্ছেন। আর ত্রিপুরায় যখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে নির্দিষ্ট বেতনের আওতায় থাকা 30,000 স্থায়ী কর্মীকে একেবারে প্রথম দিন থেকে রেগুলার স্কেলে বেতন দিতে হবে, আইন অনুযায়ী প্রথম 5 বছরে বাড়াতে হবে বেতন, এবং বকেয়া টাকার উপর 9% সুদ দেওয়ারও নির্দেশ দিয়েছে, সেটাকে আপনারা চ্যালেঞ্জ করে এসএলপি করেছেন সুপ্রিম কোর্টে। কোন মুখে বলছেন তাহলে রাজ্যের কথা? না, প্রথম কথা হচ্ছে যে দুটো এক বিষয় নয়। নিশ্চয়ই শেষ করেন নিশ্চয়ই যেটা বলছেন আপনারা সেটা একটা মানে বিচার বিভাগীয় ব্যাপার, জানতে হবে, বুঝতে হবে বিষয়টা। সুপ্রিম কোর্টে, এক মিনিট বলেনি, সুপ্রিম কোর্টে যাওয়াটা কিন্তু কোনো কন্টেম্পট অফ কোর্ট নয়। কোনো এমনভাবে প্রেজেন্টেশন করছেন যে হাইকোর্টের নির্দেশকে অমান্য করছেন। বাংলা সরকার তাহলে তো ঠিকই করেছে, বলতে দিন না, তাহলে আপনি বলতে দিচ্ছেন কেন? না না বলুন, বলতে দিলে বলতে দিন। না না বলুন। আমার বক্তব্য হচ্ছে যে আপনি ঠিক বলছেন যে এটা সরকারি কর্মচারীদের পাওনা, সরকার বলছে এটা পাওনা নয়। একটা বিচার বিভাগীয় একটা তার রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টটাকে কেউ চ্যালেঞ্জ করেছে হায়ার কোর্টে যাওয়ার। হায়ার কোর্টে যাওয়াটা অধিকার। এখানে সুপ্রিম কোর্টে যখন গেছিল তখন কেউ বলেনি যে সরকার গেছে, কেউ তো যায়নি। আরে বাবা, হ্যাঁ সেটাই বলে ধরিয়ে দিচ্ছে। এত ধরা যাবে না, মানুষ সব দেখছে। দেখো আমি বলছি সিপিএম যখন কোনো চাপ দিয়েছো না, কোনো চাপ নেই। পশ্চিমবঙ্গে যখন সিপিএম চলে যায় তখন তারা 23% দিয়ে এই রাজ্য বাকি রেখে গেছে। এটা হলে ফালতু কথা। তাহলে চলে গেল কেন? শূন্য হয়ে গেল কেন? এবার আবারও বলছি এমন নয় যে আপনারা অপেক্ষা করুন। শুধুমাত্র এখন বলেছে হাইকোর্টে যাবে, কে বলেছে, কোত্থেকে বলেছে, কোন মন্ত্রীর বিবৃতিও আপনি দেখালেন না, তো সেটাও সত্যি কি অসত্য এখনো আমি জানি না। তো ফলে আপনারা অপেক্ষা করুন, যদি সুপ্রিম কোর্ট বলে দেবে। একটা সরকারের বক্তব্য থাকতে পারে, আপনি কি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট যাওয়াটাকে আটকাতে পারেন না, সেটাকে অন্যায্য দাবি করে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন অর্ডার দেয়, সেই নির্দেশকে যদি কার্যকর করা না হয় তখন আপনি বলবেন কন্টেম্পট অফ কোর্ট। আজকে এটাকে কখনোই কন্টেম্পট অফ কোর্ট বলা যায় না, অমান্য করা কথা বলা যায় না, কারণ সংবিধানই আমায় সেই অধিকার দিয়েছে। আর যারা এখানে ডিএ নিয়ে বা যারা এখানে দুহাত তুলে দাঁড়িয়ে পড়ছে, তারা ওখানেও শূন্য, এখানেও শূন্য। তারা কেরালায় কি করছে দেখুক, আমি তার মধ্যেও যাব না। আর এটাও শেষ করি, ত্রিপুরায় কোনো অন্যায় হচ্ছে বলে পশ্চিমবঙ্গে আর একটা অন্যায় হবে। আপনি বললেন তো যে কোনো বক্তব্য দেখায়নি, ত্রিপুরা রাজ্য বিজেপিকে এই নিয়ে ধরা হয়েছিল, কোনো মন্তব্য করতে তারা চাননি। হ্যাঁ, রাজ্য বিজেপিকে ধরবেন কেন? মন্ত্রীরা ধরবেন। আমার কথা হলো যে ত্রিপুরার বিজেপি হলো পশ্চিমবাংলা তৃণমূল, আবার ঠিক উল্টোটা। হ্যাঁ, ওই জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। ওখানে আইন মানে না, আদালত মানে না, সংবিধান মানে না, আর সেই জন্য ত্রিপুরার বলতে দাও। আমার কথা হলো যে এই বামফ্রন্টের আমলে আইনজীবী উনি বলতে পারবেন যে রোপা 2009-এর যে আইনটা পাস করেছিল, 2009 সম্ভবত,
তার ফলেই আজকে সুপ্রিম কোর্ট এই জিএর অধিকার দেওয়ার যে সুযোগটা পেয়েছে তাহলে শেষ করো না। আর এখন আরে বলছি তো, আমি বলছি বামফ্রন্টের আমলে কোনো ডিএ বাকি ছিল না, বাকি ছিল না ডিএ। আপনি তো বললেন, এবার একটু সায়নদীপের বক্তব্য শুনে নিন। বামেদের আমলে কতটা ডিএ বাকি ছিল সেটা তো তৃণমূল বারবার বলে যে এসে তাদেরকে সেই ডিএটা পূরণ করতে হয়। সত্যি তো, যদি আপনারা মিটিয়ে দিতেন, অসীম দাশগুপ্ত তো রীতিমতো কোপে পড়েছিলেন সেই সময়। ভুলে গেছেন বোধহয় সায়নদীপ। বলা হয় যে বামফ্রন্টের আমলে যে ধার ছিল সেই ধারের কারণে পশ্চিমবাংলা এখন 1,76,000 কোটি টাকা এই গল্প তৃণমূল থেকে শুনতে হবে। ধার তো ছিল, আমি তো ধার তো ছিল কংগ্রেস আমলে, স্বাধীনতা আমলে ছিল। আর এখন এতটা তৃণমূল সরকারকে সমস্যা করতে হতো না। 1,76,000 কোটি টাকা কোনটা বেশি কম আমি ব্যাখ্যা করতে যাব না। দাদা বলছো যে আমার কথা হলো যে আরে আমার উত্তরগুলো আমাকে দিতে দিন। আরে আমার কথা হলো যে কেন্দ্রীয় সরকারি হারেই ডিএটা দেওয়ার কথা হতো এবং ডিএটা বামফ্রন্ট সরকার মনে রাখতো যে ওটা মানুষের কর্মচারীদের অধিকার, কিন্তু কেন্দ্রীয় সরকার যে পরিমাণটা দিত সঙ্গে সঙ্গেই বামফ্রন্ট তার সঙ্গে তাল মিলিয়ে দিতে পারতো না, এটা ঠিক, কিন্তু ডিএটা আটকাবার জন্য কখনো চেষ্টা করেনি। আর আবারও বলছি, বামফ্রন্টের পাশ করা আইনে আজকে সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার সুযোগ পাচ্ছে, আর সুমন বাবুরা অন্যের মাথায় খাটাল ভেঙে এই ডিএর ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমি বেশ এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, দেখুন এক্ষেত্রে একটা প্রশ্ন মাথায় আসছে যে সত্যি সরকারের কি সদিচ্ছা থাকে মানে এই বকেয়া ডিএ মেটানোর জন্য, মানে সেটা পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরা সরকারের কথা বলছি? দেখো, আমার সবচেয়ে অবাক লাগে যে যখন বিরোধী থাকে তার একরকম অবস্থা থাকে, শাসক হলে আরেক রকম অবস্থা। ত্রিপুরাতে দেখালে তুমি, আবার একইভাবে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন দিনের পর দিন বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না তার কোনো নৈতিক অধিকার নেই সরকার চালানো। অর্থাৎ বুদ্ধবাবুর উদ্দেশ্যে বলতেন যে বুদ্ধবাবু দিয়ে দিতে পারছে না কেন্দ্রীয় হারে, তাই বুদ্ধবাবুর কোনো নৈতিক অধিকার নেই মানে ক্ষমতায় থাকার। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলেছিলেন যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে। আজকে 15 বছর শাসন করছেন, আজকে কর্মচারীদের কথা ভুলে গেছেন। যে কর্মচারীরা মানে কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথীতে তৃণমূল কংগ্রেসকে 1 নম্বর সরকার হিসাবে প্রতিষ্ঠা করছে, সেই কর্মচারীদেরকে দিনের পর দিন তিনি বঞ্চিত রাখছেন। দেখো, ডিএর তো কোনো মানে এমন নয় যে তুমি ভিক্ষা দিচ্ছ। যদিও রাজ্য সরকারের বা তৃণমূলের একাধিক নেতা বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ঘেউ ঘেউ করবেন না কর্মচারীদের উদ্দেশ্যে। কি অত্যাচার কর্মচারীদের উপর করা হয়েছে, যে মানে কলকাতা হাইকোর্টে দিনের পর দিন গিয়ে ভাস্কর বাবুদেরকে আদায় করতে হয়েছে ধর্ণা মঞ্চ, প্রতিবাদ সভা, তারপরে তাদের অধিকার পেয়েছে। তাদের উপরে কি ধরনের নির্যাতন অত্যাচারের হয়েছে গত কয়েকটা বছর ধরে সেটা তো আমরা দেখেছি। তারপরে যখন সুপ্রিম কোর্ট একটা রায় দিল, সেই রায়টা কেন আমি মান্যতা দেব না? সেই রায়টা তো মিনিমাম, মানে তাহলে রুল অফ ল কি? এই রায় যদি মান্যতা না দেয় তাহলে রাজ্যের কোনো আইনের শাসন থাকবে না। তাহলে ভাস্কর বাবুদেরও অধিকার আছে তাদের মতন করে আন্দোলন করে মানুষকে জানানো। এবং এটা তোমাকে বলছি যে এই বিয়ের সাথে সরাসরি সম্পর্ক আছে বাজার অর্থনীতির। আজকে বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধির কনটেক্সটে কিন্তু দিয়ে দেওয়া হয়। আপনি সরকারি কর্মচারীরা আপনার হয়ে এত কাজ করে যে পশ্চিমবাংলা হলো ভারতবর্ষের সেরা সরকার, সেই কর্মচারীদেরকে আপনি দিয়ে দেবেন না, দিনের পর দিন ডিএ থেকে বঞ্চিত করবেন এবং ডিএ না দিয়ে তাদেরকে নানা রকম ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। একদিকে আপনারা বলবেন যে দেশে অর্থনীতির দিক থেকে পশ্চিমবাংলা 1 নম্বর, এখানে নাকি আয় গুণ বেড়েছে, কয়েকশো গুণ বেড়েছে। তাহলে আয় যদি আপনার বেড়ে থাকে, অর্থনৈতিক স্বাস্থ্য যদি আপনার এতই ভালো হয়ে থাকে, তাহলে আপনি একেবারে অর্থনৈতিক স্বাস্থ্যের কথা বলছেন। আমি এখানে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর গরু রয়েছেন, ভাস্করদার কাছে আবার আসবো। ভাস্করদা, পশ্চিমবঙ্গ সরকার হোক বা ত্রিপুরা সরকার, সরকারি কর্মচারীদের পাওনা মেটাতে তাদের এতটা অনীহা? আমি তার আগে সুমনদা যেখানে শেষ করেছিলেন আমাদের তৃণমূলের সাথী, আমি সেখান থেকে একটু শুরু করি। উনি মানবিক হওয়ার কথা বলেছেন এবং সেই মানবিকতার খাতিরে ত্যাগ স্বীকার করতে বলেছেন। আমি বলছি যে এই রাজ্যের কর্মচারীরা 2011 সাল থেকে কিন্তু ত্যাগ করতে করতে দেবতার জায়গাতে চলে গেছেন। আর আপনাদের নেতানেত্রীরা মানে जो देता है वो देवता है আর जो लेता है ওই অসুর है, ওই অসুরের পর্যায়ে চলে গেছেন। আমরা আপনাদের থেকে আরো অনেক বেশি মানবিকভাবে ভাবছি। কিরকম ভাবনা? আপনি 2.5 কোটি মানুষকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন?
যারা কোনো সরকারি জায়গাতে চাকরি বাকরি করেন না সেরকম 2.5 কোটি মানুষ, বা অন্য কোনো কলকারখানায় কাজ করেন না তাদেরকে সেরকম মানুষ। তাহলে পশ্চিমবঙ্গে মানে এই 2.5 কোটি মানুষ বেকারত্বের জায়গাটা কোন জায়গাতে গেছে যে তাদের কোনো রকম কোনো সংস্থান নেই, সেই সব লোককে আপনাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হচ্ছে। তার মানে অর্থনীতিটা তো ফেল স্টেটের জায়গাতে চলে গেছে। এবং তার থেকে বড় হচ্ছে আমরা চাইছি যে সেই মানুষগুলো পরিশ্রম করুন, তারা বাঙালির অস্মিতার প্রকাশ ঘটাচ্ছেন। সনাতন আমাদেরকে বলছে যে কর্মই ধর্ম, তাদেরকে কর্ম করার সুযোগ দিন, তারা তার কর্মের বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক পান। পশ্চিমবঙ্গে সেই রকম মানে একটা সমাজ তৈরি হোক, সরকার সেই রকমভাবে পরিকাঠামো তৈরি করুক, আমরা সেই মানবিকতার কথা বলছি। আমরা কিন্তু বলছি না যে মা বোনেদেরকে আপনারা মানে ভিক্ষুক বানিয়ে রাখুন। ভিক্ষাবৃত্তির জীবন সেটা মাধুকরী করলে হয়, কিন্তু আপনারা যে ভিক্ষাবৃত্তি করছেন, আজকেও দেখুন শওকত মোল্লা বলেছে আমার পক্ষে এসো না হলে তোমার এগুলো বন্ধ করে দেবো, এটা কোনো মানুষের সম্মান গণতন্ত্রে হতে পারে না। আমাকে যেতেই হবে ওনার কাছে। পশ্চিমবঙ্গে থেকে 11 থেকে 12 লক্ষ সরকারি অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, সরকারি কর্মী রয়েছেন। অন্যদিকে তো ত্রিপুরার ক্ষেত্রে তো মানে 20,000 থেকে 30,000 স্থায়ী কর্মী রয়েছেন। মানে সেই ক্ষেত্রেও এত অনীহা, এত মানে সেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানে সেই বকেয়া মেটানো হবে না? মানে সেটাই সরকারের একমাত্র পন্থা? দেখুন, রাজ্য ব্যাপী তো কোনো মানে ভারতবর্ষে তো মানে ফেডারেশন অফ স্টেটস, এখন ত্রিপুরাতে এই ঘটনাটা ঘটেছে। এটা আমি একবারও বলবো না যে দেখুন যারা ত্রিপুরার কর্মচারী বা ত্রিপুরার যারা টেট কর্মী তাদের এটা যদি তাদের বকেয়া থাকে বা তারা যদি পে স্কেলে হয়, এটা কিন্তু ত্রিপুরা সরকারের দেওয়া উচিত ছিল। এটা কেন নিয়ে ত্রিপুরা সরকার দিল না সেটা তো বলতে পারবো না, সেটা নিয়ে এখন ত্রিপুরা সরকার গেছে সুপ্রিম কোর্টে। আমার স্পষ্টই অবস্থান যে কোনো জায়গায় যদি কেউ বঞ্চিত হয়, যে পশ্চিমবাংলা হোক, ত্রিপুরা হোক বা অন্য কোনো রাজ্যে হোক, কী প্রেক্ষাপটে ত্রিপুরায় হয়েছে আমি এখনও জাজমেন্টটা আমার দেখা হয়নি, কিন্তু সেটা কোনোভাবে সেটা কাম্য না। পশ্চিমবাংলাতে এই যে ডিএর যে বঞ্চনা, সেটা বহুদিন ধরে, প্রায় পশ্চিমবাংলায় প্রায় 15 বছর হয়ে গেল এখানে বঞ্চনা। একটা কথা উঠলো বাম আমলের কথা, আমি সেটা বলিনি। 2009 রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেওয়া হবে, এটা কিন্তু আইনের মধ্যে ছিল। বাম আমলে যেটা সমস্যা হয়েছিল সেইটা হলো যে ধরুন 1/1/2006 টাকাটা দিতে হবে, সেই 1/1/2006 টাকাটা গিয়ে হয়তো 1/1/2008 গিয়ে দেওয়া হলো, 2 বছর পিছিয়ে গেল বা হয়তো 3 বছর পিছিয়ে গেল, এইটা ছিল। কিন্তু ওইখানে পে কমিশন রেকমেন্ড করেছিল যদি আরেকটু হার্ড ওয়ার্ক করা হয় বা আরও কিছু একটু করা হয়, তাহলে এইটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে প্যারিটিটা রাখা যেতে পারে। সেইটাই রিপোর্ট ছিল পে কমিশন, যেটা আপনাদের 5th পে কমিশন যেটা জমা দিয়েছিল সরকারের কাছে। সাবসিকুয়েন্টলি যখন সরকার পাল্টে যায় সেই সময় ওই পার্টটাকেও বকেয়া ছিল, মানে যেটা ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট 1/1/2006 দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার 2008 দিচ্ছে। এবার সেইটা যখন 2011 পরে চলে যায় তখন দেখা যায় যে মানে টাইমটা আরো বাড়তে 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 আলটিমেটলি 2019 রোপাতে গিয়ে এই সরকার একদম আমরা একদিকে দেখতে পাচ্ছি ডি এর টাকা দেওয়া নিয়ে অনীহা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এখনো রাজ্যের তরফে কিছু বলা হয়নি। পরবর্তীতে কি হয় আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এবার দেখাবো কর্মী, কারণ এসআইআর মামলার শুনানি রয়েছে আগামীকাল। আমরা জানি এর আগের মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছেন বুধবারের। এবার বুধবারের শুনানিতে প্রয়োজনীয় কর্মী চেয়েও না পাওয়ার অভিযোগ করেছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, সোমবারের শুনানির আগে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে নবান্নর তরফে। অন্যদিকে সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা কম। এসআইআর মামলায় বুধবার সুপ্রিম কোর্টে এই দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন কোন মুখ্যমন্ত্রী। আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সোমবার দুপুর 2টোয় ফের এসআইআর মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে। শুনানির আগে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানো তো মনে হয় যাচ্ছে না। কালকে যান, কিন্তু কানে তুলো লাগিয়ে যাবেন, গাড়ি থেকে নামার আর ওঠার সময় চোর চোর শব্দ নাই শোনেন। যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রোলার চালাতে ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করা নিয়ে সিপিএম এর অন্দরেই ধরা পড়েছে ভিন্ন সুর। ভালোই তো, তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন
সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু আর মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে, তৃণমূলের না বিজেপির? বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের এই ইয়ারোর জন্য ক্লাস 2 অফিসার দেয়নি, সেই কারণেই মাইক্রো অবজারভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। উত্তরে সোমবারের মধ্যে নির্বাচন কমিশনের জন্য যে গ্রুপ বি অফিসারদের ছাড়া যাবে তার তালিকা জমা দিতে বলেন প্রধান বিচারপতি। এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এসআইআর এর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে তারা ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এসআইআর কে বিফল করার জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন এইভাবে করে এসআইআর কে উনি বন্ধ করে দেবেন, সেটা তো পারেননি। এখন বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টের রায়, এটা না মানলে তো বিপদ আছে, সুপ্রিম কোর্ট কান ধরে মলে দেবে, সেই ভয়ে করেছেন। রাজ্য সরকারকে যখন যে সাহায্য চেয়েছিল আইন মতো যা যা রাজ্য সরকারের করা উচিত সেগুলো সবই করা হয়েছিল। সুপ্রিম কোর্টকে সম্মান করে সরকার দেশের সংবিধানকে সম্মান করে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ রাজ্য সরকার পূরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সোমবারও কি সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ, তবে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন তিনি। বিজেন্দ্র সিংহ, রুমা পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একবার নয়, ৬টা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনারকে, সরাসরি নির্বাচন কমিশনে চলে গেছেন, একেবারে এসআইআর এ যারা হয়রানি হচ্ছেন তাদেরকে নিয়ে চলে গেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে চলে গেছেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল পর্যন্ত করেছেন। রবীন্দ্রনাথ বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে, রবীন্দ্রনাথ বাবু, কিন্তু কমিশন তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেদিনও বলেছে যে যদি রাজ্য সরকার সহযোগিতা করত, কর্মী দিত, তাহলে এই সমস্যাটাই থাকতো না। অবশেষে তো সরকার কর্মী দিচ্ছে, তাহলে এই যে কর্মীদের তালিকাটা দিচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, আগে কেন দিত না? তাহলে তো এত সমস্যার মধ্যে পড়তেই হতো না। সেটা তো নিশ্চয়ই রাজ্য সরকারের উচিত ছিল এটা অনেক আগে দিয়ে দেওয়া, যাতে এসআইআর ঠিকঠাক মতো চলে। কিন্তু আমি বিষয়টাকে অন্যভাবে দেখতে চাইছি, যে ধরুন এটা ধরেই নিলাম যে এটা তৃণমূল সরকারের একটা স্ট্র্যাটেজি, তৃণমূল দলের একটা স্ট্র্যাটেজি, এবং শাসক দল হিসেবে তৃণমূল এটাকে চেয়েছিল যে অসহযোগিতা এমনভাবে করবে, আইনি পথেও তো অসহযোগিতা করা যায়, সেইটা করবে। তো ইলেকশন কমিশনের হাতে তো অনেক ক্ষমতা ছিল, তারা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ হলো কেন? একটা জায়গায় যখন মনিরুল ইসলাম সাংঘাতিকভাবে ভাঙচুর করলেন, তখন তার বিরুদ্ধে কোনো স্টেপ বারবার করে বলার পরে তারপরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো কেন? প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকশন কমিশন ফেল করেছে, তারা অ্যাপ চেঞ্জ করেছে, তারা একটার পর একটা জায়গায় আপনি দেখুন, তারা ওই শেষ মুহূর্তে এসে বলছে, গত কাল বা পরশু তারা জানিয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট তারা অ্যাকসেপ্ট করবে, এগুলো অ্যাকনলেজমেন্ট দিচ্ছে না। এই ঘটনাগুলো তো ইলেকশন কমিশনের কাছে কাম্য নয়। ইলেকশন কমিশনের উচিত ছিল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে, একটা নির্দিষ্ট সময় নিয়ে গোটা বিষয়টা করা। রাজ্য সরকার অসহযোগিতা করেছে, আমি ধরে নিলাম রাজ্য সরকারের একটা স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজি ভাঙবার মতো তাদের কিন্তু ইলেকশন কমিশনের কোনো প্ল্যান বি সেটা তৈরি ছিল না। যদি সেটা তৈরি থাকতো, বা যদি তারা তো তাদের যে অসীম ক্ষমতা ৩২৪ ধারায় দেওয়া হয়েছে সেটা যদি প্রয়োগ করতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা দাঁড়াতো না। পশ্চিমবঙ্গে যে প্রত্যেকটা জায়গায় যে মৃত্যু হচ্ছে, তারপরে গিয়ে তারা সাংঘাতিকভাবে ঘুরে আসছে, আর আপনি বলছেন শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কথা আমরা বলছি। আপনি বলুন, একটার পর একটা জায়গায় কি করে এত ফর্ম 7-এ ফিল আপ হচ্ছে, কারা করছে? তারা 31 জন, এই কালকেও দেখলাম মাদুরিয়াতে গণ্ডগোলের পক্ষে দিয়ে গেল। তো এই লোকগুলোকে কে এই ফর্ম 7-এ তার জমা দিচ্ছে? এটাই তো আমার কাছে আশ্চর্য লাগছে, যে একটা জীবন্ত মানুষ, তারা 31 জন লোক তাদের বিরুদ্ধে একটা ফর্ম 7-এ জমা দিয়ে দিল, এবং তাদের নাম তালিকা এলো যে তাদের নাম বাদ যেতে পারে। শুধু সংখ্যালঘু হওয়াটা কি দোষ? সংখ্যাগুরু তো যে কোনো, আমরা সংখ্যালঘুর এই ব্যাপারটা আপেক্ষিক।
আমি এখানে সংখ্যাগুরু, আমি বিহারে গেলে আমি বাঙালি হিসেবে সংখ্যালঘু। তো সংখ্যালঘু হলেই ধর্মের দিক থেকে তাকে একটা বিপদের মুখে ফেলতে হবে, এই ধরনের মানসিকতা যদি কারোর থাকে। একদম রবীন্দ্রনাথ বাবু বলছিলেন কিছুক্ষণ আগেই যে কে ফর্ম 7 অর্থাৎ কারা ফর্ম 7 জমা করছে, এটাই আশ্চর্যের। এদিকে দেখুন বাদুড়িয়া বিজেপি নেতার বিরুদ্ধে জীবিতদের মৃত দেখিয়ে ফর্ম 7 জমা করার অভিযোগ উঠেছিল, আর সেই ঘটনায় নির্বাচনী আধিকারিককে হেনস্থার ভিডিও ভাইরাল হয়। যদিও বিজেপি নেতার দাবি তিনি ফর্ম 7 জমা করেননি, তার দাবি আতঙ্কে ঘরছাড়া তিনি, যদিও সেই দাবি অবশ্য মানতে নারাজ তৃণমূল। দেখুন, ফোনটা রিসিভ করলাম, বললো তুই কোথায়, তোর উপরে খুব অ্যাটাক হবে। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ। ব্লক নির্বাচনী আধিকারিক সঞ্জয় দেবনাথকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হয়। নির্বাচনী আধিকারিককে হেনস্থার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা দীপক মণ্ডল ফর্ম 7 পূরণ করে ৪৫ নম্বর বুথের ৩১ জনকে মৃত বলে দেখান, যার রোষ গিয়ে পড়েছিল বাদুড়িয়া বিডিও অফিসে। দীপক মণ্ডল নামে একজন, তিনি ৪৫ জন ব্যক্তি যারা জীবিত এবং বৈধ মানুষ, যাদের ২০০২ সালের ভোটার লিস্টেও নাম আছে, তাদের নামে উনি ফর্ম 7 জমা দিয়েছেন। যদিও বিজেপি নেতা দীপক মণ্ডল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। আমি কি করে বলবো, এটা তো আমি তো নিজেই জানি না যে কিভাবে ফর্ম 7টা কে কিভাবে কোথায় আমার নামটাকে কিভাবে ভাসালো, আমি নিজেই বুঝতে পারছি না। না, আমি জমা দিইনি। এসে এটা জনসমক্ষে বলুক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, আধিকারিকরা যারা আসেন সেখানে প্রমাণ হোক যে উনি করেননি। এদিকে ঘটনার পর থেকে ঘরছাড়া রয়েছেন বিজেপি নেতা দীপক মণ্ডল। তার দাবি, হুমকি দেওয়া হচ্ছে তাকে, বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট। বাদুড়িয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের ৪৫ জনের নামে ফর্ম 7 জমা করেছিলেন বিজেপি নেতা দীপক মণ্ডল। আমরা এই মুহূর্তে এই বিজেপি নেতা দীপক মণ্ডলের বাড়ি ঈশ্বরীগাছা গ্রামে রয়েছে। এখানে পুলিশ পিকেট বসানো হয়েছে, একজন সিভিক ভলান্টিয়ার তার বাড়ি পাহারা দিচ্ছেন। যদিও এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। মানে সুমনবাবু, অভিযোগ তো থাকতেই পারে। যদিও বিজেপি নেতা তিনি দাবি করছেন তিনি ফর্ম 7 জমা করেননি, কিন্তু তিনি এটাও দাবি করছেন যে এমন তাকে ভয় দেখানো হয়েছে তিনি আতঙ্কে ঘরছাড়া। দেখুন, এই যে ফর্ম 7 জমা দেওয়ার যে ব্যাপারটা, এটা দেখবেন সার্বিকভাবে, মানে আমরা তো দেখেছিলাম খুব সম্ভবত বাঁকুড়াতে, মানে গাড়ি ভর্তি ফর্ম 7 নিয়ে যাওয়ার পথে ধরা পড়েছিল বিজেপি কর্মীরা। এখন এই যে ফর্ম 7-এ নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, ওই যে একটু আগে রবীন্দ্রনাথবাবু বলছিলেন না যে কমিশনের মানে প্ল্যান বি বা প্ল্যান সি, আরে প্ল্যান বি প্ল্যান সি তো থাকার কথা নয়, প্ল্যান এ বি সি সব বিজেপি অফিস থেকে তৈরি। আপনাকে 1.5 কোটি টার্গেট দিয়েছে, যে কোনোভাবে আপনাকে কাটতে হবে। আপনি বলুন, উত্তর 24 পরগনার এলাহি বক্স, একজন প্রাক্তন সেনাকর্মী, তাকে মৃত দেখানো হয়েছে। সে এতটাই উত্তেজিত হয়েছে, সে কমিশনের কাছে নিজের ডেথ সার্টিফিকেট জানতে চেয়েছে। আমি দুটো বুথের কথা বলবো, পানিহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ড, সেখানে 133 নম্বর ওয়ার্ডে 145 জন ভোটারকে মৃত দেখানো হয়েছে। আপনি খলদা বিধানসভার বিলকান্দা 215 জন ভোটারের ফর্ম 7-এ নন ইন্ডিয়ান। সুমনবাবু, আপনি এতগুলো উদাহরণ দিচ্ছেন, আমি বাদুড়িয়ার কথাই বলি। এই ঘটনাকে কেন্দ্র করেই তো বিডিও অফিসে ওইভাবে মানে হামলা করা হয়েছিল বা হেনস্থা করা হয়েছিল নির্বাচনী আধিকারিককে। তাহলে ওই পরিস্থিতিটা কেন তৈরি হবে? কেন বিডিও অফিসে এইভাবে হামলা হেনস্থার শিকার হতে হবে? এসআইআর তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে হবে, তাহলে হোয়াটসঅ্যাপে নিয়ম বদল হচ্ছে কেন প্রতিদিন? আমার কথা হচ্ছে এত দেরিতে কেন শুরু হলো? 1 বছর আগে শুরু করতে পারতো তো। আমার কথা হচ্ছে সুষ্ঠু একটা, প্রকৃত অর্থে সুস্থ একটা ভোটার লিস্ট হোক। আমরা চাই না কোনো মৃত ভোটার থাকুক বা অন্য দেশের নাগরিক আমাদের ভোটার লিস্টে থাকুক, কিন্তু সেটার জন্য যে সময় দরকার, সেটার জন্য যে পরিমাণ কর্মচারী বিভিন্ন কাজে তারা ব্যস্ত। আজকে ধরুন এই যে বিএলও যারা আছে, এই শিক্ষকরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2 দিন বাদে শুরু হবে, তাদের পক্ষে উচ্চ মাধ্যমিক 2 দিন বাদে শুরু হবে, আর উচ্চ মাধ্যমিক চলছে। আপনি ভাবুন, তাদেরকে বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলে, যে তাদের যে বিভিন্ন ডিউটিগুলো রয়েছে, তাদের যে ইনভিজিলেশন ডিউটি, তাতেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এই যে একটা চটজলদি 1.5 কোটি দিতে হবে, বিজেপির বিরোধী দলনেতা বলে দিয়েছেন যে 1.5 কোটি মানুষকে কাটতে হবে, এবং কাটতে হবে কাদের? তারা হচ্ছে সংখ্যালঘু, তারা হচ্ছে মহিলা, এবং তারা হচ্ছে নিম্ন পর্যায়ের মানুষ, যাদের হাতে কাগজপত্র কম রয়েছে। সত্যি সরকারি কর্মীদের নিয়ে কত চিন্তা করেন সুমন বাবু, কিন্তু তাদেরকে দিয়ে দেওয়ার প্রয়োজন মনে করে না শাসক দল, তখন কিন্তু এতটা সরব হতে দেখতে পাই না আমরা সুমন বাবু। তারা এই 2% এর মধ্যে এরা পড়েন না, যাদের বাদ দিয়েছে। মুশকিল হচ্ছে এরা পার্সেন্টেজে রিসেভ করে, সংখ্যাটা রিসেভ করে না।
সংখ্যাটা 10 লক্ষ সরকারি কর্মচারী, যাই আমি এর মধ্যে যাচ্ছি না। আমি এতক্ষণ দুটো রবীন্দ্রনাথ ভট্টাচার্য চলছে আজকে, একজন হচ্ছেন খুনি আর একজন হচ্ছেন যারা SIR এর সুষ্ঠু পদ্ধতি চাইছেন। আপনাকে ইলেকশন কমিশন করে দিলে ভালো হতো। আমি আপনাকে একটা কথা বলছি, 6টা চিঠি দিয়েছে ইসিকে। আচ্ছা, ইসিও তো কতগুলো চিঠি দিয়েছে। আপনি বলেছেন ঠিক কথা যে একটা লোক 31টা লোকের নিয়ে গেল কি করে। প্রথমত হচ্ছে সেটা প্রমাণ সাপেক্ষ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আমাকে বলুন তো, যখন আপনার প্রথম আধার কার্ড ভোটার কার্ড যখন হয়েছিল, তখন আপনার স্ত্রীর সঙ্গে দেখা যাবে অন্য লোকের বাড়ির লোক, আমাদেরও হতে পারে, আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, অন্য লোকের স্বামীর নাম চলে এসেছিল। কাজ করতে গেলে ভুল হয়, কিন্তু এখানে ভুলটা অনেক ক্ষেত্রে অর্গানাইজ ভাবে তৈরি করা হয়েছে। আপনি সেই ফাঁদে পড়ছেন। আমি আপনাকে বলছি, যদি আজকে যে 8000 কর্মী দিচ্ছেন, প্রথম দিন যদি ডাটা এন্ট্রি অপারেটর দিতেন, এই এত ভুল তো হতো না। আপনি বলছেন ফেল, আমি আপনাকে বলছি সারা ভারতবর্ষের 12 জায়গায় চলছে। তৃণমূল তো বলছে আপনি 45 নম্বর বুথে 31 জনকে মৃত দেখিয়েছেন, এটা জনরোষ, এটা জনরোষ বলছে তৃণমূল। না না, তৃণমূলের কথা ছাড়ুন না। আমি এক মিনিট ভাই, শোনো, আমি এক মিনিট। উত্তরপ্রদেশে আমাদের ডবল মুসলমান আছে, এই রাজ্যের ডবল মুসলমান উত্তরপ্রদেশে আছে। সেই মুসলমানরাও বিজেপিকে ভোট দেয়। উত্তরপ্রদেশে তো আপনাদেরই নেতা ভুয়ো ভোটের অভিযোগ তুলেছে। এই সব ভোটে বিজেপি জিতেছিল। আরে উত্তরপ্রদেশে এই ভোটে জিতেছিল। তাহলে এইখানে তো সিপিএম তৃণমূল জিতেছে এই ভোটে। চুপ করুন না, চুপ করলে ভালো লাগে, বলতে দিন না। আমার বক্তব্য হচ্ছে, ওখানেও 3-4 কোটি লোকের নাম বাদ যাচ্ছে, তো সেখানে তো কইতে ভাঙচুর হচ্ছে না, সেখানকার মুসলিমরা তো ভাঙচুর করছে না, আপনার এখানে করছে কেন? আমি আপনাকে বলছি 31 জন নাম জমা দিলে সেটাকে বাড়িয়ে করতে হবে, সেজন্যই তো। এক মিনিট, বেশ, আমি এখান থেকে দুজনকেই থামাচ্ছি। আমি শায়নদীপের কাছে যাব। শায়নদীপ, এই প্রশ্নগুলো তো উঠবেই যে কেন আগে অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া হলো না, সুপ্রিম কোর্টকে বলতে হলো, তারপর কেন ডোমিসাইল সার্টিফিকেটকে আগে গ্রহণযোগ্য ঘোষণা করা হলো না, সুপ্রিম কোর্টকে বলতে হলো, তারপর মানে এই যে তখন যে মানুষগুলো এই নথিগুলো জমা দিতে পারেনি, তাদের কি দোষ? তাদেরকে তো সেই ভুগতে হয়েছে। আমার কথা হলো যে এই ইলেকশন কমিশনকে মোহাম্মদ বিন তুগলকের থেকেও একটু এগিয়ে রাখা যায়। যা শুরু করেছে মানুষকে হেনস্থার নাম করে, এবং প্রথমে নো ম্যাপিং এর জন্য নাম্বার দিল, তারপর শুরু হয়ে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং টার্গেট করা হলো সংখ্যালঘু, আদিবাসী, মহিলা, SC ST, পিছিয়ে পড়া মানুষ। মহিলাদের যেহেতু বিয়ের আগে পরে নাম পরিবর্তন হয়ে যাবে, তার জন্য তাদেরকে টার্গেট হয়ে যাবে করা হবে। কারোর যদি 6 জন সন্তান থাকে, আরে অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির একটার পর একটা ইউপির বিধায়ক, তাদের ভাই বোন কতজন? আর নরেন্দ্র মোদী নিজেকে বলেন যে আমি বায়োলজিক্যাল সন্তান নই, তাহলে দাঁড়িয়ে কি তার বিরুদ্ধেও কি এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নোটিশ পাওয়া যাবে? এইভাবে মানুষকে হেনস্থা করার মানে কি? কিন্তু আমার কথা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আদালতে চলে গেলেন, যখন হিয়ারিং শেষ, এবার আমার মানুষের যখন সমস্ত হেনস্থা, ভয়ঙ্কর হেনস্থার মধ্যে দিয়ে মানুষ গেল, আমি মানিক সরকার তো ভালো মানুষ, উনি চিনতে পারেননি, উনি চিনতে পারেননি। রাজনৈতিক চর্চা চলছে, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষরা যারা এই হয়রানির মধ্যে, দুর্ভোগের মধ্যে পড়ছে, তাদের মুক্তি কিভাবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার কাল সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। বিশ্বনাথদার কাছে আসবে। বিশ্বনাথদার, রাজনৈতিক স্বার্থ কার কত সুরক্ষা হবে, কে কত পদক্ষেপ এগিয়ে রইল, তা নিয়ে চর্চা হচ্ছে, তা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মানুষের স্বার্থ, তার সুরক্ষা করার দায়িত্ব কার? না দেখো, মানে এটা তো পরিষ্কার যে ইলেকশন কমিশনের অপদার্থতা, রাজ্য সরকারের কমপ্লিট অসহযোগিতা, তৃণমূল কংগ্রেসের অবৈধ এবং মৃত ভোটার রেখে দেওয়ার কৌশল, এবং বিজেপির রোহিঙ্গাদেরকে আর মুসলমান বলে মুসলিমদেরকে বের করে দেওয়া, এর যোগফল হলো এই মানে হয়রানি সাধারণ মানুষের। এবং এই হয়রানি সর্বক্ষেত্রে হয়। ধরো, আমরা একটা বিশুদ্ধ ভোটার তালিকা চেয়েছিলাম, পেলাম না। আমরা একটা বিশুদ্ধ কাকর বাদ দিয়ে কেবলমাত্র মেধাবী শিক্ষকদের তালিকা আমরা দিতে পারিনি। ফলে কখনোই আমরা একটা বিশুদ্ধ ভোটার তালিকা বা ভোটার শিক্ষকের তালিকা আমরা তৈরি করতে পারি না। এটা পশ্চিমবাংলার রেওয়াজ। ফলে এখানে রাজনৈতিক দলগুলো তাদের মতন করে রুটি শেখেছে। ইলেকশন কমিশনের চূড়ান্ত ব্যর্থতা প্রতিনিয়ত আমরা দেখেছি, যেগুলো আলোচনা হচ্ছে। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করে দেখো যে এই রাজ্য সরকার যেমন ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি, আজকে বলছে হুজুর 8500 অফিসারকে আপনারা দিচ্ছি, আর যখন সময় ছিল তখন তুমি দাওনি দিনের পর দিন। ফলে সব মিলে তুমি যদি দেখো, তাহলে এই অরাজক পরিস্থিতিটা কার্যত রাজনৈতিক স্বার্থে
রাজনৈতিক দলগুলো তৈরি করে রেখেছেন, যার হয়রানি সাধারণ মানুষ একদম হয়েছে। হয়রানি সাধারণ মানুষের, এটাই হচ্ছে গিয়ে সাধারণ মানুষের ভবিতব্য হয়ে উঠেছে। একদম সাধারণ মানুষ কি করবেন তারা জানে না। আমি এখান থেকে বিক্রমের কাছে আসবো। বিক্রম, মানে এসআইআর নিয়েও মামলা হয়েছে, একের পর এক নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের, কিন্তু এই যে সিদ্ধান্ত বদল, এক্ষেত্রে তো এই যে সাধারণ মানুষের হয়রানি, তার থেকে তো কোনোভাবেই মুক্তি মিলছে না। দেখুন, ইলেকশন কমিশন যে প্রসেসটা করেছে তাতে এটা ঠিক যে ঠিকমতো এটাকে ম্যানেজমেন্ট করতে পারেনি, সেটা বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা হয়তো রাজ্য সরকারের অসহযোগিতা থাকতে পারে, ইলেকশন কমিশন সেইভাবে প্ল্যান করেনি। তবে হয়রানি মানুষের হয়েছে, এটা একেবারে নিশ্চিন্ত। সারা পশ্চিমবাংলায় বিভিন্ন মানুষ হয়রানি হয়েছে, অনেক জেনুইন ভোটারের নাম বাদ গেছে। সেগুলো আইনি যা প্রসেস আছে সেই বেসিসে ঢুকবে না, গেছে কিছু হয়েছে, কিছু হয়েছে। দেখুন, একটা প্রসেস হতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়, সেটা হয়েছে। আমি কাউকে না, আমি কোনো রাজনীতিভাবে জিনিসটা বলছি না, আমি জিনিসটা যেটা ফ্যাক্ট ঘটেছে সেটা বলছি। এবারে এই যে এসআইআরটাকে কেন্দ্র করে আমার যেটা মনে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাপে আছে, নাহলে এইটাকে কোনো ইস্যু হিসাবে তিনি ধরতেন না। আজকে এইটা করার জন্য তাকে সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। সুপ্রিম কোর্ট গিয়ে বেসিক্যালি তো আইনের কোনো সওয়াল জবাব উনি করতে পারেননি। উনি জাস্ট এটা লোককে দেখানোর জন্য যে এই যে সেক্টরটা যারা হয়রানির শিকার হয়েছে, এইটা দেখানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে একটা জাস্ট একটা মানে মানুষের কাছে বলার জন্য বা দেখানোর জন্য তিনি এই জিনিসটা আজকে করে এসেছেন। এটাতে আমার মনে হয় না খুব একটা যে ফলপ্রসূ কিছু কাজ হবে। একটা জিনিস আমি বলতে, এই এসআইআর এর নামে যা করছে তার বিরুদ্ধে প্রথম মামলা করেছিল সিপিআইএম নেত্রী মোস্তারি বানু, কিন্তু ড্রামা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেল। আপনি ভাবুন যে চাকরি চোরদের বাঁচাতে বাঘা বাঘা উকিল রিক্রুট করে, সেখানে আমি জাস্ট একটা কথা একটুখানি বলবো, সেটা হচ্ছে বিক্রম বাবু আর সায়নদীপকে বলবো, দেখো হিংসার কোনো ওষুধ নেই। মানে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষের কথা বলে, আরে হিয়ারিং আলোচনা করতে হবে। এই যে মানুষের সবাইকে থামালাম, সবাইকে থামাচ্ছি। হ্যাঁ, সজলদা ওয়ান লাইনার। আচ্ছা, হয়েছে। বেশ সুমনদা বলেছেন। হ্যাঁ, সজলদা। আরে ও স্যার দাঁড়ান না। সুমনদা বলেছেন, এবার সজলদার রিঅ্যাকশন নেব। হ্যাঁ, সজলদা। দেখুন, আমি আপনাদের বলি, নিশ্চয়ই ত্রুটি আছে। এই ত্রুটির অন্যতম কারণ হচ্ছে রাজ্যের সরকার যে ৮,০০০ লোককে এখন অ্যাপয়েন্টমেন্ট দেবে বলছে সুপ্রিম কোর্টের চাপে। সেটা যদি সে আজ থেকে ২ মাস আগে করতো তাহলে মানুষের এই নিয়ে রাজনৈতিক চর্চা চলে, রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার, রাজ্য না কমিশন। কিন্তু একটা কথা বাস্তব কি বলে, গণতন্ত্র কি বলে, যে শাসকের দাক্ষিণ্যে তো আর একজন সাধারণ নাগরিকের ভোটাধিকার প্রাপ্ত হয় না, তাহলে তাকে কেন এই দুর্ভোগের রাস্তায় হাঁটতে হবে? এই প্রশ্ন রইল। আজকের বাংলার বিধান এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।